এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব অগ্ন্যুৎপাত এবং আগ্নেয়গিরি। আমি তোমাদের জন্য আগে লিখে এনেছি যাতে ক্লাসের সময় বেশি লিখতে না হয় এবং ক্লাসটা যাতে দ্রুততার সঙ্গে শেষ করা যায়। সিলেবাস অনেকটা বড়, তাই দ্রুততার সঙ্গে শেষ করতে গেলে আমাকে এটা করতেই হতো, তাই আমি আগে থেকে লিখে এনেছি। বিশেষ বিশেষ কথা আমি মুখে বলে দেব, তোমরা নোট ডাউন করে নেবে। আমি তোমাদের এইখান থেকে কি পড়াবো দেখে নাও। এখান থেকে পড়ব ভূগাঠনিক প্রক্রিয়া সম্পর্কে প্রথমে কিছুটা ধারণা দেব, অর্থাৎ পৃথিবীতে যে ভূমিরূপের পরিবর্তন হয় সেটা কি জন্য হয়। অগ্ন্যুৎপাত এবং আগ্নেয়গিরির মধ্যে সম্পর্ক কি সেটা বলবো। অগ্ন্যুৎপাত হওয়ার সময় কি পদার্থ বেরিয়ে আসে, আগ্নেয় উচ্ছ্বাসের কারণ কি, আগ্নেয়গিরির বিভিন্ন অংশ কি আছে, আগ্নেয় উচ্ছ্বাসের প্রকারভেদ কি, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, আগ্নেয় উচ্ছ্বাসের ফলে সৃষ্ট ভূমিরূপ, উদ্ভেদী ভূমিরূপ এবং নিঃসারী ভূমিরূপ, এবং আগ্নেয় উচ্ছ্বাসের ফলে কি প্রভাব এবং ফলাফল হয় সে সম্পর্কে তোমাদের এই পিডিএফ থেকে এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে বলবো। ঠিক আছে, আগ্নেয়গিরি এবং অগ্ন্যুৎপাতের সম্পর্ক বলবো, এবং আমি হাতে নিজে লিখে এনেছি। এইখান থেকে তোমাদের বিভিন্ন লেখা বোঝাবো এবং শোনাবো কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি নিচু ক্লাসের 8 ক্লাসের যে বইটা আছে অগ্ন্যুৎগম, সেটা সম্পর্কে কিছুটা ধারণা দেবো, একবারে গোড়া থেকে, একবারে বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেলে তোমাদের এই আগ্নেয়গিরি এবং অগ্ন্যুৎপাত সম্পর্কে ধারণা দেব। তাই তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব সহজে বুঝে যাবে কি প্রশ্ন আসবে, সেগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে। পৃথিবীতে কোথায় কি আগ্নেয়গিরি আছে সেইগুলো সম্পর্কে তোমাদের ম্যাপে ধারণা দেব। ঠিক আছে, তাই আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখো, নিচু ক্লাসের বইতে চ্যাপ্টার আছে অগ্ন্যুৎগম বা ভলক্যানিজম। এইখান থেকে ধারণা দিচ্ছি কি হচ্ছে। এখানে কি বলছে যে আগ্নেয়গিরির কি করে তৈরি হয়। আগ্নেয়গিরি তৈরি হয় পৃথিবী পৃষ্ঠের অর্থাৎ ভূত্বকের নিচে যে গুরুমণ্ডল আছে সেখান থেকে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে। এইখানে দেখতে পাচ্ছ ম্যাগমা বেরিয়ে আসছে, এটা হলো গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল থেকে ম্যাগমা যখন বেরিয়ে আসে তখনই সেটাকে বলা হয় কি অগ্ন্যুৎপাত। এবার কি করে বেরিয়ে আসে সেটা আমরা অ্যাডভান্সে পড়ব। ঠিক আছে, মনে রাখবে গুরুমণ্ডল থেকে ম্যাগমা বেরিয়ে আসে, সেই ম্যাগমা যখন বেরিয়ে আসে পৃথিবী পৃষ্ঠের ওপরে তখন হয়ে যায় লাভা। অর্থাৎ কি বলছে, যখন আগ্নেয়গিরির সংঘাতে আমরা যদি যাই বা অগ্ন্যুৎপাতের সংঘাতে যদি যাই, কি বলবো, ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র ম্যাগমা, ভূ অভ্যন্তরে মানে গুরুমণ্ডলে অ্যাস্টেনোস্ফিয়ার, গ্যাস জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে কোথাও কোথাও বিস্ফোরণ হতেও পারে। যেমন কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত যদি হয় তবে বিস্ফোরণ হবে, কিন্তু বিদার অগ্ন্যুৎপাত যদি হয় তবে বিস্ফোরণ হবে না, ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমরা পড়ব আরও। শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়, অগ্ন্যুৎগম, অর্থাৎ এটাকে বলা হয় অগ্ন্যুৎপাত। আর এই অগ্ন্যুৎপাতজাত পদার্থ জমে জমে যদি ত্রিকোণ আকৃতির অর্থাৎ এইরকম শঙ্কু আকৃতির যদি ভূমিরূপ তৈরি হয় তখন তাকে বলা হবে কি আগ্নেয়গিরি, অর্থাৎ এইটা সামগ্রিকভাবে কি বলা হবে আগ্নেয়গিরি। ঠিক আছে, আর অগ্ন্যুৎপাতের উৎসগুলো হলো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি অর্থাৎ অগ্ন্যুৎপাতের ফলে উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে এভাবে বারবার অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতি পর্বতের আকার ধারণ করে। অর্থাৎ এইটা প্রথমে ছোটই ছিল, এই যে এই অংশটা প্রথমে ছোটই ছিল, এই অংশটা কেমন ছিল, এই অংশটা এইরকম ছোট ছিল। ঠিক আছে, এইরকম অগ্ন্যুৎপাত বেরোতো, বেরিয়ে বেরিয়ে এই জায়গাটা ধীরে ধীরে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, দিয়ে একটা শঙ্কুর আকৃতির পর্বত হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কি আগ্নেয়গিরি, যেখান থেকে পদার্থ বেরিয়ে ধীরে ধীরে উঁচু হয়ে গেছে, শঙ্কু আকৃতির পাহাড় হয়ে গেছে, যেটাকে কি বলা হবে সঞ্চয়জাত আগ্নেয় পর্বত। পৃথিবীর কোথায় কোথায় আছে এই আগ্নেয়গিরির নামগুলো মনে রাখবে, পরীক্ষায় দেবে। জাপানে আছে ফুজিয়ামা, ইতালিতে আছে ভিসুভিয়াস, ভারতের আছে ব্যারেন, ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া। আমরা এগুলো পড়বো আরও। এখান থেকে জাস্ট জেনে নাও সাধারণ নিচু ক্লাসের বইতে কি আছে, বিশেষ করে 9-10 যে পরীক্ষা, ঠিক আছে, সেখানে কিন্তু এইখান থেকেই প্রশ্নটাগুলো আসবে। বোঝা গেছে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। 9-10 বইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা যতই হায়ার ক্লাসে পড়ো বা হায়ার ক্লাসের এক্সাম দাও না কেন,
এইগুলো কিন্তু ভীষণ জরুরি। যে জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় আছে? জাপানে। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় আছে? ইতালিতে। ব্যারেন আছে কোথায়? ভারতে। ইন্দোনেশিয়াতে কি আছে? ক্রাকাতোয়া। বোঝা গেছে? সুতরাং আগ্নেয়গিরি হলো অগ্নুৎপাতের উৎস ও ফলাফল। অর্থাৎ আগ্নেয়গিরি কি হবে? পরে অগ্নুৎপাতজাত পদার্থ জমা হয়ে তৈরি হবে। ফুজিয়ামা দেখতে কেমন সেটার একটা ছবি দেওয়া আছে, ক্রাকাতোয়া দেখতে কেমন ইন্দোনেশিয়া সেটা একটা ছবি দেওয়া হয়েছে। এখানে বিশেষ কথায় আমরা পড়ে নিই। বিশেষ কথায় কি বলছে? যে সৃষ্টির সময় কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্নুৎপাত হয়ে চলেছে। উৎক্ষিপ্ত লাভা, ছাই, আগ্নেয় পদার্থ স্তরে স্তরে জমে কঠিন হয়ে ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। সৃষ্টির আদি লগ্নে আগ্নেয়গিরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের পৃথিবীতে জল কি করে তৈরি হয়েছে সেটা আগ্নেয়গিরি থেকে নির্গত জলীয় বাষ্প থেকে ঘনীভবনের মাধ্যমে অর্থাৎ মেঘ তৈরি হয়ে এই সাগর মহাসাগরগুলো তৈরি হয়েছে। এরপরে দেখবে পৃথিবীর বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে অগ্নুদ্গমের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে বর্তমানে অনুকূলে অবস্থায় পৌঁছেছে। এরপরে কি বলেছে? পাত সংস্থান তত্ত্ব অনুসারী অভিসারী পাত সীমানায় বিস্ফোরণ সহ অগ্নুৎপাত হয়। পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে মনে রাখবে। অভিসারী পাত সীমানায় আমরা পাত সঞ্চালন বা পাত সংস্থান তত্ত্ব আমরা পড়ে এসেছি। যখন একটা পাত আর একটা পাতের নিচে প্রবেশ করে, যখন ধাক্কা লেগে প্রবেশ করে, একটা মহাসামুদ্রিক বা মহাসাগরীয় পাত আর একটা মহাসামুদ্রিক পাতের সঙ্গে যখন ধাক্কা লাগে তখন যেটা ভারী সেটা ভেতরে ঢোকে, বা মহাদেশীয় বা মহাসাগরীয় পাতের সঙ্গে যখন ধাক্কা লাগে মহাসাগরীয় পাতটাই ভেতরে ঢোকে, তখন সেটাকে বলা হয় অভিসারী পাত সীমানায়। আর এই অভিসারী পাত সীমানায় কি হবে? বিস্ফোরণ সহ অগ্নুৎপাত হবে। আর অপসারী বা নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। অপসারী পাত সীমানায় কি অগ্নুৎপাত হবে? মনে রাখবে বিদার অগ্নুৎপাত হবে। অপসারী পাত সীমানায় হবে বিদার অগ্নুৎপাত। ঠিক আছে? নিরপেক্ষ পাত সীমানায় অগ্নুৎপাত প্রায় হয় না বললেই চলে। বোঝা গেছে? তাই এখানে দেয়া আছে যে অপসারী পাত সীমানায় কি হবে? বিদার অগ্নুৎপাত, বিস্তীর্ণ এলাকা জুড়ে অল্প অল্প ধীরে ধীরে ম্যাগমা বেরিয়ে আসবে। যেমন করে একটা পাইপ দিয়ে যখন জল যায়, একটা যদি ছোট্ট করে ফুটো করা হয় জলটা অনেকটা স্পিডে বেরিয়ে আসবে। ঠিক আছে? কিন্তু পাইপটাকে যদি ফাটিয়ে দেওয়া হয় একটু বড় এলাকা জুড়ে, বড় জায়গা জুড়ে, তাহলে জলটা কি হবে? ধীরে ধীরে বেরোবে। তেমনই এখানে বিদার অগ্নুৎপাত মানে কি? ও আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত বা ম্যাগমা ধীরে ধীরে বেরিয়ে আসবে। ঠিক আছে? আমাদের বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি। ভারতের যে ডেকান ট্র্যাপ সেটা বিদার অগ্নুৎপাতের ফলেই তৈরি হয়েছে। মনে রাখবে এই দাক্ষিণাত্যের মালভূমি বিদার অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে। বহু কোটি বছর আগে ভারতের ওই অংশটা রিইউনিয়ন হটস্পট। তোমাদের বলছি রিইউনিয়ন হটস্পট সম্পর্কে তোমাদের আরো বলবো পরে। আমি দেখাই রিইউনিয়ন হটস্পট কোথায় আছে। ঠিক আছে? বর্তমানে রিইউনিয়ন হটস্পট কোথায় আছে তোমাদের দেখায়। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ রিইউনিয়ন হটস্পট, এই জায়গাটাই ভারত ছিল আগে। এই জায়গাটায় ভারত ছিল, তাই ভারতের এই অংশটায় এরকম ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে। এই রিইউনিয়ন হটস্পট থেকে ম্যাগমা বেরিয়েই আমাদের ভারতের ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে। এই রিইউনিয়ন হটস্পট থেকে কেমন ম্যাগমা বেরিয়েছে? যে বিদার অগ্নুৎপাত হয়েছে, বিদার। ঠিক আছে? অর্থাৎ লাভা সমভূমি সৃষ্টি করেছে, আবার লাভা মালভূমি তৈরি করেছে। অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপে সৃষ্টি হয়। তাই অগ্নুৎপাত এক ধরনের কি? ভূগাঠনিক প্রক্রিয়া। এটা কি ধরনের ভূগাঠনিক প্রক্রিয়া? এটা খুব দ্রুততার সঙ্গে হবে। দ্রুততার সঙ্গে মানে কি? আকস্মিক প্রক্রিয়া। ঠিক আছে? এটা একটা অন্তর্জাত শক্তির ভাগ। এটা কি হবে? অগ্নুৎপাতটা আকস্মিকভাবে হবে, হঠাৎ করে হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখে নেওয়া যাক কি করে অগ্নুৎপাত হয়। সাধারণ ভাষায় কি লেখা আছে? যে পৃথিবীর অভ্যন্তরে অত্যন্ত উত্তপ্ত অবস্থায় আছে গুরুমণ্ডলে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু ওপরের স্তরের প্রবল চাপে গলনাঙ্ক বেড়ে যায়, ফলে শিলা আংশিকভাবে গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়। বহির্গুরুমণ্ডলের কোনো অংশ শিলা সম্পূর্ণ গলে যায়। এই গলিত ম্যাগমার ঘনত্ব কম হয়, পাশাপাশি অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে ওপরের দিকে উঠতে শুরু করে। ম্যাগমা যত উপরে ওঠে চাপ এবং গলনাঙ্ক দুটোই কমে যায়। তরল ম্যাগমা জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্প রূপান্তরিত হয়। তাই এই বাষ্প গ্যাস মিশ্রিত ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয়। ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলা হয়, আর ম্যাগমা ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এলে লাভা বলা হয়। এখানে দেখবে যে এই জায়গাটা, এই ছবিটা আমি ভালো করে দেখাচ্ছি। এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে, যে এইখানে যে এই পাতটা কি করছে? ম্যাগমা স্তরে প্রবেশ করছে, গুরুমণ্ডলে প্রবেশ করছে। গুরুমণ্ডলে প্রবেশ করার পরে এই জায়গাটা গলে যাচ্ছে, এই অংশটা গলে যাচ্ছে। গলে যাওয়া অংশটা ম্যাগমা তৈরি হলো। এই ম্যাগমাটাই ধীরে ধীরে কি হচ্ছে? ওপরে উঠে
বিস্ফোরণ সহ অগ্নুৎপাত হচ্ছে। এটা কি ধরনের অগ্নুৎপাত? এটা হলো বিদার অগ্নুৎপাত নয়, এটা হলো বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত। যখন এটা এই পাতটা এখানে আছে আর এই পাতটা এইভাবে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এখানে কোন পাত সীমানা আছে? এখানে আছে অভিসারী পাত সীমানা, এটাও ঢুকে যাচ্ছে, এটাও ঢুকে যাচ্ছে এইদিকে। তাই এখানে অভিসারী পাত সীমানায় কি অগ্নুৎপাত হলো? অভিসারী পাত সীমানায় হলো বিস্ফোরণ যুক্ত অগ্নুৎপাত। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই পাতটা এদিকে সরে যাচ্ছে আর এই পাতটা এদিকে সরে যাচ্ছে, তাই গুরুমণ্ডলের ভেতর থেকে ম্যাগমা বিস্তীর্ণ এলাকা জুড়ে এইখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে, অর্থাৎ এইখান থেকে বেরোচ্ছে এইভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে বেরোচ্ছে। এটা কি প্রতিসারী পাত সীমানায় অগ্নুৎপাত। এখানে কি হবে? এখানে হবে বিদার অগ্নুৎপাত। বিদার অগ্নুৎপাত অনেকটা এলাকা জুড়ে বেরোবে ম্যাগমা, ঠিক আছে, অগ্নুৎপাত। আর এইখানে কি বেরোলো? এখানে বিস্ফোরণ সহ অগ্নুৎপাত হলো, ঠিক আছে। সাধারণভাবে আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম যে পৃথিবীর ভেতরের যে ম্যাগমাগুলো আছে সেইগুলো যখন ভূপৃষ্ঠে কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসবে তাকেই বলা হয় অগ্নুৎপাত। সেটা বিদারভাবে হয়, মানে অনেকটা এলাকা জুড়ে বের হয়, তখন তাকে বলা হয় বিদার। আর যখন একটা জায়গা দিয়ে বেরোয় সেটাকে বলা হয় বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত বা কেন্দ্রীয় অগ্নুৎপাত, ঠিক আছে। সাধারণভাবে বুঝলাম আমরা, এরপরে আরো ডিটেল পড়বো। এরপরে আছে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ। বইতে কেমন দিয়েছে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ নিচু ক্লাসের বইতে? দেখো এখানে কিন্তু মনে রাখবে এই যে জায়গাগুলো, সিসিলি দ্বীপের এটেনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মনোলোয়া, কিলাউয়া, ভারতের ব্যারেন, এই যে নিচু ক্লাসের বইগুলো এখান থেকেও কিন্তু প্রশ্ন দেবে। বিশেষ করে এই বইগুলোই ফলো করা হয় কোশ্চেন করার সময়, ঠিক আছে। এই ধরনের আগ্নেয়গিরির সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে প্রায়শই অগ্নুৎপাত ঘটে চলেছে, তাই এরা কি সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি মনে রাখবে যে সিসিলি দ্বীপের এটেনা ইটালির কাছে আছে, লিপারি দ্বীপের স্ট্রম্বলি এটাও ইটালির কাছে আছে, হাওয়াই দ্বীপের মৌনোলোয়া, হাওয়াই দ্বীপ কোথায় আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বরাবর একটু দূরে প্রশান্ত মহাসাগরে, কিলাউয়া ভারতের ব্যারেন আন্দামানে আছে। এই ধরনের অগ্নুৎপাত আগ্নেয়গিরি থেকে সারা বছরে, অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে অগ্নুৎপাত হয়ে চলেছে। তারপরে সুপ্ত আগ্নেয়গিরি, যেগুলো অনেকদিন ধরে নিষ্ক্রিয় আছে, হচ্ছে না, তাদের মধ্যে কি কি আছে? জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া, এইগুলো কিন্তু পরীক্ষায় দেবে, আগের পরীক্ষাগুলোই দিয়েছে। এই ধরনের এই যে নামগুলো, কোথায় আছে ফুজিয়ামা, কোথায় আছে ক্রাকাতোয়া, অগ্নুৎপাতের ফলে দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে, এরা সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক, কারণ কখন হয়ে যায় ঠিক নেই, ঠিক আছে। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়া 3টে শহর ধ্বংস করে দেয়। তাহলে চিন্তা করো যে সুপ্ত অবস্থায় ছিল 200 বছর, হঠাৎ করে এরকম বেরিয়ে গেছে ম্যাগমা। তারপর আছে কি মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো, এই ধরনের আগ্নেয়গিরি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই। এগুলোকে কি বলা হয়? মৃত আগ্নেয়গিরি। মনে রাখবে মায়ানমারের পোপো আর মেক্সিকোর পারকুটিন এগুলো মৃত হয়ে গেছে, আর অগ্নুৎপাত হবে না। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দে অগ্নুৎপাত হওয়ার পরে আবার কবে হয়েছিল? 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়, ঠিক আছে। পৃথিবীর এই যে অগ্নুৎপাতগুলো কোথায় কোথায় হয়? এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে জায়গাগুলো, এইখানে প্রশান্ত মহাসাগরে আগ্নেয়মেখলা হয়, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে আগ্নেয়মেখলা বলা হচ্ছে তার কারণ কি? এইখানে অভিসারী পাত সীমানা আছে, এইখানে অভিসারী পাত সীমানা আছে, সেই কারণে এখানে সব থেকে বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত কন্টিনিউ হয়েই চলেছে, তাই এটা প্রশান্ত মহাসাগরে আগ্নেয়মেখলা বলা হয়, ঠিক আছে। এই সম্পর্কে আরো ডিটেল বলবো পরে, ঠিক আছে, বেশ। এরপর আছে গুরুত্বপূর্ণ দুটো শব্দ মনে রাখবে, আ আ আর পা হো হো। আ মনে রাখবে কি? যে একটু ঘন ঘন, অর্থাৎ গাঢ় ঘন লাভা, ঠিক আছে। গাঢ় বা ঘন লাভা কখন হয় মনে রাখবে? যখন সিলিকার পরিমাণ বেশি থাকবে। যখন সিলিকার পরিমাণ বেশি থাকবে তখন হবে গাঢ় এবং ঘন। সিলিকার পরিমাণ বেশি থাকলে লাভা অম্লও বলা হয়, অম্ল হয় লাভা, ঠিক আছে। সিলিকা বেশি থাকলে গাঢ় হয় লাভা, আর সেটা অম্লও হয়, আর সেই লাভা বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। তেমনি হাওয়াই দ্বীপের ভাষায় একে নাম দেওয়া হয়েছে কি? আ। এটা কি? এই লাভা দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না, ঠিক আছে। কোথায় দেখা যায়? ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে এটা দেখা যায়, বোঝা গেছে। সিলিকার পরিমাণ বেশি তাই অম্ল, আর এটা কি সব থেকে গাঢ় লাভা হয়। সিলিকার পরিমাণ বেশি, অম্ল, আর মনে রাখবে গাঢ়, ঠিক আছে, অনেকটা ঘন ঘন লাভা, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জে যে আগ্নেয়গিরি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরোয়, পাতলা লাভা মানে কি? সিলিকার পরিমাণ কম, এখানে সিলিকা কম,
সিলিকা কম, তাই এটা কি পাতলা, আর এটা কি ক্ষারীয়, এ লাভা কি ক্ষারীয় লাভা। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে সিলিকার পরিমাণের ওপর লাভা পাতলা হবে না ক্ষারীয় হবে সেটা নির্ধারণ হয়। তাই হাওয়াই দ্বীপপুঞ্জের যে লাভা বের হয় সেটাকে বলা হয় কি পাহহ। ঠিক আছে, আর এটা কেমন হয়, কুঁচকে গিয়ে দড়ি পাকানোর মতো দেখতে হয়। এই দুটো শব্দ ভীষণ মনে রাখবে, আর সিলিকার পরিমাণ দিয়ে তোমরা মনে রাখবে লাভা কেমন হবে। বোঝা গেছে? তবে ছোট ক্লাসের বই থেকে আমরা পড়ে নিলাম সাধারণভাবে বেসিক কথাগুলো। আমরা এবার বড় ক্লাসের যে বিষয়গুলো সেইগুলো আমরা জানবো না, অর্থাৎ উঁচু ক্লাসের। ঠিক আছে, বেশ। প্রথমে তোমাদের বলি যে ভূগাঠনিক গঠনকারী প্রক্রিয়া কেন বলা হয়। আমরা আগে পড়লাম 8 ক্লাসের বইতে পড়লাম যে অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরি তৈরি হয়। আগ্নেয়গিরি মানে বোঝায় এই রকম একটা শঙ্কু জাতীয় পর্বত তৈরি হয়। তাই পৃথিবীর পৃষ্ঠের ওপর একটা নকশা তৈরি করলো। তাই অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরি তৈরি হচ্ছে, অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। তাই আগ্নেয়গিরি তৈরি হওয়ার জন্যই অগ্নুৎপাতকে কি বলা হয়, একটা ভূগাঠনিক গঠনকারী প্রক্রিয়া। এটা কি ধরনের প্রক্রিয়া, মাটির নিচ থেকে আসে, তাই মাটির নিচ থেকে মানে ভূ অভ্যন্তর থেকে আসে, তাই এটাকে অন্তর্জাত বলা হয়। এটা হঠাৎ করে হয়, হঠাৎ করে হয় মানে কি আকস্মিকভাবে হয়, সাডেনলি হয়, সাডেনলি, তাই এটাকে বলা হয় কি সাডেনলি মুভমেন্ট। এটা হয় সাডেনলি মুভমেন্ট। ঠিক আছে, সাডেনলি হয়ে যায়। তাই এটা কি কি হবে, সাডেনলি যদি আকস্মিকভাবে আলোড়ন বলা হয়, আগ্নেয় উচ্ছ্বাস হয়, আর ভূমিকম্প হয়। আমরা এই বিষয়টা, এই যে এতগুলো প্রক্রিয়া আছে গঠনকারী প্রক্রিয়া, আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমাদের বিষয় আগ্নেয় উচ্ছ্বাস, তাই এটুকুই বলার ছিল, গঠনকারী প্রক্রিয়া। এরপরে আমরা পড়ব অগ্নুৎপাত ও আগ্নেয়গিরির মধ্যে সম্পর্ক। অগ্নুৎপাত বলতে বোঝায় শুধুমাত্র ম্যাগমা বেরিয়ে আসবে, আর কিচ্ছু নয়, ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে। আর আগ্নেয়গিরি বলতে বোঝায় ম্যাগমা, তারপর আদার্স যে অগ্নুৎপাতজাত পদার্থ সেগুলো বেরিয়ে এসে যে শঙ্কু আকৃতির এইরকম একটা পর্বত তৈরি করবে বা শঙ্কু আকৃতির উঁচু ভূমি তৈরি করবে, সেটাকে বলা হয় কি আগ্নেয়গিরি। ঠিক আছে, তাই এখানে আমি লিখে দিয়েছি অগ্নুদ্গম হলো ভূ অভ্যন্তর উত্তপ্ত কঠিন তরল গ্যাসীয় পদার্থ নির্গমনের একটি আকস্মিক ও ক্ষণস্থায়ী অন্তর্জাত প্রক্রিয়া। কঠিন জিনিসও বের হয়, তরল জিনিসও বের হয়, গ্যাসীয় জিনিসও বের হয়। তরল জিনিস হিসাবে লাভা ম্যাগমা বের হয়, কঠিন জিনিস হিসাবে অন্যান্য পাথর টাইপের কোনো জিনিস বের হয়, গ্যাসীয় হিসাবে কি বের হয়, গ্যাসীয় হিসাবে বের হয় বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো বের হয়। ঠিক আছে, আর অন্যদিকে আগ্নেয়গিরি অগ্নুৎপাতজাত পদার্থ সঞ্চিত সৃষ্ট, এটা শঙ্কু আকৃতির একটা পর্বত, শঙ্কু আকৃতির একটা ভূমিরূপ তৈরি হয়। অগ্নুৎপাত হলো আগ্নেয়গিরি সৃষ্টির কারণ, অগ্নুৎপাত হলো আগ্নেয়গিরি সৃষ্টির কারণ, আর আগ্নেয়গিরি হলো অগ্নুৎপাতের উৎস, ফল এবং মাধ্যম। ঠিক আছে, আগ্নেয়গিরি থেকেই অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাত হয়েছে বলেই আগ্নেয়গিরি তৈরি হয়েছে। বোঝা গেছে বিষয় দুটো? বেশ, এরপরে আমরা আরও অ্যাডভান্সে যাব। আরও অ্যাডভান্সে কি আছে, যে আমি এখানে আরও অনেক কিছু লিখে এনেছি, সেই লেখাগুলো এবং সেইগুলো তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব। লিখে এনেছি তার কারণ কি, ক্লাস নিতে অনেকটা দেরি হয়ে যায় লিখে লিখে করলে, তাই আমি আগে লিখে এনেছি বিষয়গুলো। ঠিক আছে, তবে আমাদের অগ্নুৎপাতের ফলে, অগ্নুৎপাত আর আগ্নেয়গিরির মধ্যে সম্পর্ক বোঝা গেল। অগ্নুৎপাত হলো আগ্নেয়গিরির সৃষ্টির মাধ্যম। ঠিক আছে, আগ্নেয়গিরি হলো অগ্নুৎপাতের ফলাফল। আগে এইটা হবে, তারপর এইটা হবে। ঠিক আছে, অগ্নুৎপাত হওয়ার ফলে আগ্নেয়গিরি তৈরি হবে। বেশ, এটা হলো শঙ্কু আকৃতির পর্বতের মতো ভূমিভাগ তৈরি হলো, এটাকে বলা হয় আগ্নেয়গিরি, এখান থেকে অগ্নুৎপাত হয়। ঠিক আছে, তাহলে এটা হলো আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি। আর এটা যে ম্যাগমা বেরিয়ে আসছে এটাকে বলা হয় অগ্নুৎপাত। শুধু ম্যাগমা বেরোবে না, অনেক গ্যাস, জলীয় বাষ্প, অনেক কিছু বেরোবে। এরপরে আমরা পড়ব অগ্নুৎপাতজাত পদার্থ। অগ্নুৎপাতজাত পদার্থ কি কি বের হয়, বায়বীয় পদার্থ বের হয়। প্রথমে বলি বায়বীয় পদার্থ হিসাবে কি কি বের হয়, মনে রাখবে, মুখে বলছি শুনে নাও। কার্বন ডাইঅক্সাইড বেরোবে, সালফার ডাইঅক্সাইড বেরোবে, হাইড্রোজেন সালফাইড বেরোবে। ঠিক আছে, নাইট্রোজেন বেরোবে, ফসফরাস বেরোবে, আর্সেনিক, বোরিক, হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্রভৃতি জিনিস বের হবে, এই গ্যাস বেরোবে। ঠিক আছে, বায়বীয় পদার্থ হিসাবে গ্যাসগুলো আমি বললাম, এখানে আমি লিখেছি CO2, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি লিখে দিয়েছি।
ঠিক আছে। আর জলীয় বাষ্প বের হবে, জলীয় বাষ্প বেরিয়েছে আমাদের পৃথিবী সৃষ্টির পরে অগ্নুৎপাতের ফলে জলীয় বাষ্প বেরিয়ে পৃথিবীতে আমাদের সাগর মহাসাগর তৈরি হয়েছে, আমরা নিচু ক্লাসের বইতে পড়লাম। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যে 180°C বেশি উষ্ণতাযুক্ত জলীয় বাষ্প নানা গ্যাস নির্গত হয় তাকে ধূমরন্ধ্র বা ফিউমারোল বলা হয়। পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ফিউমারোল কার সঙ্গে জড়িত, অগ্নুৎপাতের সঙ্গে জড়িত। ঠিক আছে, এটা ফিউমারোল বলা হয় কাকে, ধূমরন্ধ্র। 180°C বেশি উষ্ণতাযুক্ত জলীয় বাষ্প নানা গ্যাস যদি বের হয় তাকে বলা হয় ফিউমারোল। ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কার কাটমাই এতে দেখা যায় এটা। ঠিক আছে, আলাস্কার কাটমাইতে দেখা যায়, যেটাকে বলা হয় ভ্যালি অফ 10,000 স্মোক, ভ্যালি অফ 10,000 স্মোক। অর্থাৎ এখানে কি হয়, এটার বাংলা হলো 10,000 ধূম্র উপত্যকা। ঠিক আছে, এখানে কি বেরোয়, সাদা ঘন ধোঁয়া অসংখ্য ফিউমারোল এখানে দেখা যায়, সাদা ধোঁয়া ঘন অসংখ্য ফিউমারোল এখানে দেখা যায়। বোঝা গেছে? উষ্ণতা থাকবে কত, মনে রাখবে এখানে উষ্ণতা থাকবে 180°C। বোঝা গেছে? বেশ, এরপরে তরল পদার্থ হিসাবে কি বেরোবে, তরল পদার্থ হিসাবে বেরোবে ম্যাগমা। ম্যাগমা ম্যাগমা হিসাবে বেরোবে, প্রথমে তোমাদের বলি ব্যাসাল্টিক ম্যাগমা কাকে বলা হয়। ব্যাসাল্টিক ম্যাগমা বলতে বোঝায় যেখানে সিলিকা পরিমাণ কম, সিলিকা যেখানে কম ম্যাগমাতে সেটাকে বলা হয় ব্যাসাল্টিক ম্যাগমা। সিলিকা কম থাকলে, আমরা একটু আগে বললাম, যদি সিলিকা কম থাকে তাহলে ম্যাগমা তরল হবে এবং ঘন কম হবে, ঘন অতটা ঘন হবে না। ঠিক আছে, এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট দিতে পারে যে ম্যাগমাতে সিলিকার পরিমাণ থাকলে সেটা কি নির্ধারণ করে, ম্যাগমা কতটা ঘন হবে কতটা পাতলা হবে। ঠিক আছে, গ্রানাইটিক ম্যাগমাতে সিলিকা একটু মাঝারি টাইপের। ঠিক আছে, গ্রানাইটিক ম্যাগমা কাকে বলবো, সিলিকা মাঝারি। আর রায়োলাইট ম্যাগমা কাকে বলা হয়, সিলিকা অত্যন্ত বেশি, অত্যন্ত সান্দ্র, সান্দ্র মানে কি ঘন, ম্যাগমা অত্যন্ত সান্দ্র মানে ঘন অনেকটা। ঠিক আছে, এরপরে তোমাদের জন্য একটা কথা বলছি যে বাওয়েন সিরিজ। বাওয়েন সিরিজ মানে কি বোঝায়, বাওয়েন পার্সিয়ালি মেল্টিং অর্থাৎ আংশিকভাবে গলিত ম্যাগমাকে তিনটে ভাগে ভাগ করেছে, আংশিকভাবে গলিত ম্যাগমাকে তিনটে ভাগে ভাগ করেছে। পেরিডোটাইট, পেরিডোটাইট যদি পার্সিয়ালি মেল্ট হয় মানে হালকা করে গলে, হালকা করে গলে, তখন হয় ব্যাসাল্ট জাতীয় ম্যাগমা। ঠিক আছে, ব্যাসালকে যদি পার্সিয়ালি মেল্ট করা হয়, ব্যাসালকে যদি হালকা করে বা পার্সিয়ালি মানে আংশিকভাবে গলানো হয় তখন তৈরি হয় অ্যান্ডেসাইট ম্যাগমা। অ্যান্ডেসাইটকে যদি পার্সিয়ালি মেল্ট করা হয় তখন তৈরি হয় গ্রানাইটিক ম্যাগমা। এটা ভীষণভাবে মনে রাখবে, এই সিরিজটা মনে রাখবে। প্রথমে হবে পেরিওডোটাইট, তারপর হবে ব্যাসাল, তারপর হবে অ্যান্ডেসাইট, তারপর হবে গ্রানাইট। গ্রানাইটটা সবার পরে হবে। ঠিক আছে, এইখানে আমি দেখাচ্ছি তোমাদের একটা ছবিতে, যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে ছবিটা দেখো, যে ব্যাসাল্টিক ফ্লুইড ম্যাগমা বা লাভা। ঠিক আছে, সেটা কি করে বেরোলো, যে পেরিডোটাইট মেল্ট। পেরিডোটাইট মেল্ট কেন হয়েছে, পার্সিয়ালি মেল্ট হয়েছে। এই যে পার্সিয়ালি মেল্ট, এই যে তীরটা দেখতে পাচ্ছ, এই যে তীরটা, এটা কি হচ্ছে, ডিকম্প্রেশন মেল্টিং অর্থাৎ চাপের জন্য, অর্থাৎ এইখান থেকে ম্যাগমা বেরিয়ে যেতে চাইছে, তার জন্য চাপের জন্য এইখানে এই অংশটা, এই যে পাতের এই অংশটা গলেছে কিছুটা, এই অংশটা গলেছে দিয়ে বেরোচ্ছে। এইটা কি হয়েছে, পার্সিয়ালি মেল্ট হয়েছে, পেরিডোটাইট পার্সিয়ালি মেল্ট হয়েছে। এই যে এখানে আছে পেরিডোটাইট, পেরিডোটাইট পার্সিয়ালি মেল্ট হয়েছে। পেরিডোটাইট পার্সিয়ালি মেল্ট হলে কি হয়, ব্যাসাল্টিক লাভা বা ম্যাগমা তৈরি হয়। ঠিক আছে, তারপরে এখানে ফ্লাক্স মেল্টিং যদি আরও একটু বেশি গলে, এই যে পাতের এই অংশটা যদি আর একটু বেশি গলে, সেটা কি তৈরি হবে, অ্যান্ডেসাইট ভিসকাস লাভা, অ্যান্ডেসাইট ভিসকাস লাভা তৈরি হবে। ঠিক আছে, মনে থাকবে এই বাওয়েন সিরিজটা, যে পাতটা যদি আর একটু বেশি গলে তখন তৈরি হবে কি, অ্যান্ডেসাইট ভিসকাস লাভা। ঠিক আছে, এই ছবিটা লিখে নিতে পারো, মনে রাখতে সুবিধা হবে। পেরিডোটাইট প্রথমে হবে, তারপর হবে ব্যাসাল্ট, তারপর হবে অ্যান্ডেসাইট, তারপর হবে গ্রানাইটিক। এখানে আমি তীর দিয়ে লিখে দিচ্ছি পার্সিয়ালি মেল্ট, পার্সিয়ালি মেল্ট, পার্সিয়ালি মেল্ট। বোঝা গেছে, এইটা ডিকম্প্রেশন মেল্টিং, চাপের জন্য মেল্ট হলো বা গললো বলে এটা ব্যাসাল্টিক ম্যাগমা হলো। আর এটা ফ্লাক্স মেল্টিং মানে কি, তাপের জন্য, ফ্লাক্স মানে তাপ, প্রচণ্ড তাপের জন্য গলে গেল এই অংশটা, প্রচণ্ড তাপের জন্য গলে গেল এই অংশটা, প্রচণ্ড তাপের জন্য গলে গেল, তাই এটা হলো অ্যান্ডেসাইট ভিসকাস লাভা। ঠিক আছে, আর এখানে মনে রাখবে যে যত সিলিকার পরিমাণ বেশি তত ঘন হবে, আর যত সিলিকার পরিমাণ কম ম্যাগমা তত তরল ও কম সান্দ্র হবে। এই তরল আর ঘন ভূমিরূপের ওপরও প্রভাব বিস্তার করে, আমরা পরে পড়ছি।
এরপরে লাভা বের হয় তরল উপাদান হিসাবে। লাভা লাভা আম্লিক লাভাকে বলা হয় ফেলসিক লাভা, আম্লিক লাভাকে বলা হয় ফেলসিক লাভা। আম্লিক লাভা যদি হয় সেটা সব থেকে বেশি ঘন হয়, সিলিকার পরিমাণ থাকে 70 থেকে 80%। সান্দ্রতা বেশি মানে কি ঘন বেশি, বেশি ঘন, প্রচণ্ড ঘন, ঠিক আছে। গাঢ় ও আঠালো, শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হবে। মনে রাখবে এখানে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হবে যদি লাভাতে সিলিকার পরিমাণ বেশি থাকে, আঠালো হয়, তবে কি তৈরি হবে শঙ্কু আকৃতির ভূমিরূপ গড়ে ওঠে। এটা কি ধরনের লাভা এর মধ্যে পড়ে? রায়োলাইট ও অ্যান্ডেসাইট লাভা এর মধ্যে পড়ে, ঠিক আছে। এরপরে মধ্যবর্তী লাভা, সেখানে সিলিকা থাকে 50 থেকে 60%। এটা কি প্রশমিত লাভা, অতটা ক্ষারীয় নয়, অতটা অম্ল নয়, প্রশমিত, ঠিক আছে। এরপর আছে ক্ষারীয় লাভা। ক্ষারীয় লাভাকে বলা হয় মাফিক। মাফিকে কি হবে? সিলিকা খুব কম থাকে, সিলিকা খুব কম, খুব কম মানে 45 থেকে 50 ক্ষারধর্মী হয়। আর এটা ক্ষারধর্মী হবে বলে আমরা বললাম কি ক্ষারীয় লাভা কি হয় সবসময় তরল প্রকৃতির হয়, তরল, ঠিক আছে, তরল। অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে এই লাভা ছড়িয়ে পড়বে, অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে এই লাভা ছড়িয়ে পড়বে, বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটা হয় ব্যাসাল্ট লাভা। চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ তৈরি হয়। এখানে কি তৈরি হয়? চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ তৈরি হয়, অর্থাৎ এখানে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হলো এরকম, ঠিক আছে। এখানে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হবে, এরকম ভূমিরূপ তৈরি হবে। আর এখানে তৈরি হবে বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, তাই এরকম ভূমিরূপ তৈরি হবে, ঠিক আছে। বোঝা গেছে? কারণ লাভা অনেকটা দূর এইভাবে ছড়িয়ে যাচ্ছে, আর এখানে লাভা বেশি দূর ছড়াতে পারছে না। বোঝা গেছে? বেশ। এরপরে ক্ষারীয় লাভা সমুদ্রের জলে বালিশের মত ক্ষারীয় লাভা সমুদ্রের জলে বালিশের মতো আকৃতি বিশিষ্ট পিলো লাভা তৈরি করে। ক্ষারীয় লাভা জমতে জমতে সমুদ্রের নিচে বালিশের মতো আকৃতি বিশিষ্ট পিলো লাভা তৈরি করে, মনে রাখবে। আর একটা লাভার প্রকৃতি আছে, লাভার ধরন, সেটা কি? অতি ক্ষারীয় লাভা। অতি ক্ষারীয় লাভাকে বলা হয় মাফিক, অর্থাৎ আলট্রা মাফিক। এখানে সিলিকার পরিমাণ সব থেকে কম, আর এটা সব থেকে তরল লাভা হবে। পরীক্ষায় দিতে পারে যে সিলিকার পরিমাণ একেবারেই কম, লাভাটা কি ধরনের হবে? তরল হবে, ঠিক আছে। আর দ্রুত গতিযুক্ত হবে, চারপাশে ছড়িয়ে যাবে, হাওয়াতেও ছিটকে যাবে। বোঝা গেছে? এরপরে দুটো শব্দ পড়ে নাও, একটা হলো পাহহ আর একটা আ। ঠিক আছে, পাহ আমরা বললাম কি পাতলা, পদই মনে রাখবে পাতলা, পাতলা মানে কি তরল বেশি। এখানে সিলিকা একেবারে কম, ঠিক আছে। আর আতে ঘন, আর সিলিকা অনেকটা বেশি, ঠিক আছে। এই পাহহ কোথায় দেখা যাবে? পাহহ দেখা যাবে আমাদের হাওয়াই দ্বীপপুঞ্জে পাহহ দেখা যাবে, ঠিক আছে। পাকানো দড়ির মতো চারপাশে ছড়িয়ে যায়, তরল লাভা এখানে লিখেছি। আর দেখা যাবে ইন্দোনেশিয়াতে। আমরা নিচু ক্লাসের বইতে পড়লাম যে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে সিলিকা অম্ল গাঢ় ঘন হয়, তাই বেশি দূর ছড়িয়ে যায় না। এই যে ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরিতে তৈরি হয়, ঠিক আছে। লাভা দ্রুত গতিতে চারপাশে ছড়িয়ে যেতে পারে না, ঘন বলে লাভা দ্রুত গতিতে ছড়িয়ে যেতে পারে না, ঠিক আছে। এটা কে নামকরণ করে? এটা নামকরণ করেন ইউএসএ ভূপদার্থবিদ ক্লারেন্স এডওয়ার্ড ডাল্টন শব্দটি প্রথম ব্যবহার করেন। ক্লারেন্স এডওয়ার্ড ডাল্টন শব্দটি প্রথম ব্যবহার করেন। এরপরে উপাদান হিসাবে, তরল হিসাবে, উপাদান হিসাবে বেরিয়ে আসে জল। আগ্নেয়গিরি থেকে যে জলটা বের হয়, মনে রাখবে উৎসন্দ জল বা জুভেনাইল জল বলা হয়। আগ্নেয়গিরি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটাকে বলা হয় উৎসন্দ বা জুভেনাইল জল। পৃথিবীতে এই জলই প্রথম এসেছিল, তাই এই জলকে বলা হয় প্রাথমিক বা প্রাইমারি জলও বলা হয়, ঠিক আছে। গভীর থেকে জল বের হয় বলে একে পাতালিক বা প্লুটোনিক জলও বলা হয়। এই তিনটে শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেওয়ার মতো। উৎসন্দ জল বা জুভেনাইল জল কোথা থেকে বের হয়? আগ্নেয়গিরি থেকে বের হয়। গভীর থেকে বের হয় বলে একে প্লুটোনিক জল বা পাতালিক জলও বলা হয়। পৃথিবী সৃষ্টির সময় এই জল প্রথম বেরিয়েছিল, তাই এটাকে বলা হয় কি প্রাইমারি জল। আর আমরা আগেও পড়েছি শিলাতে পৃথিবী সৃষ্টির সময় প্রথম আগ্নেয় শিলা তৈরি হয় বলে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলা হয়। এরপরে কঠিন পদার্থ হিসাবে কি কি বেরোবে? কঠিন পদার্থ হিসাবে বেরোবে টেফরার ব্যাস হয় 2 মিলিমিটার, ঠিক আছে। প্রবল বিস্ফোরণের সময় বহু উপরে উৎক্ষিপ্ত তরল লাভা শীতল ও কঠিন হয়ে বায়ুবাহিত হয়ে অন্যত্র ভূপৃষ্ঠে পড়ে, এটাকে বলা হয় টেফরা। এরপরে আছে পাইরোক্লাস্ট কি পূরণ, অর্থাৎ বায়ুবাহিত হয়ে অগ্নুৎপাতের ফলে পদার্থগুলো এখানে অগ্নুৎপাত হচ্ছে,
এই অগ্নুৎপাতজাত পদার্থগুলো এইখান থেকে যখন বায়ু আসবে অনেকটা দূরে ছিটকে নিয়ে যাবে, ঠিক আছে, সেটাকে বলা হয় কি টেফরা। সেটা বড় ব্যাস কত 2 মিলিমিটারের মধ্যে থাকবে। ব্যাস ব্যাস মানে 2 মিলিমিটার, ধরে নাও এত বড় ব্যাস একটা গোল বস্তু উপরে বায়ু বাহিত করে নিয়ে চলে গেল, এটা হয়ে গেল টেফরা। এরপর আছে কঠিন পদার্থের মধ্যে পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্ট মানে কি বোঝায়? পাইরোক্লাস্ট মানে বোঝায় যে এইখানে একটা আগ্নেয়গিরি ছিল, এইরকম একটা আগ্নেয়গিরি ছিল, অনেকদিন অগ্নুৎপাত হয় না বলে এই জায়গাটায় এইখানে ম্যাগমা জমে এরকম জমে আছে, ঠিক আছে, এরকম ম্যাগমা শক্ত হয়ে জমে আছে। কিন্তু হঠাৎ করে যখন অগ্নুৎপাত আসবে, এই অগ্নুৎপাতের চাপে এই যে কঠিন জিনিসটা যেটা জমেছিল সেটা কি হবে, চারপাশে চারপাশে এরকম ছিটকে যাবে, চারপাশে এরকম ছিটকে যাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি, এইগুলোকে বলা হচ্ছে পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ। এইটা মনে রাখলেই মনে বুঝে যাবে যে পাইরোক্লাস্ট বলতে বোঝায় আগের অগ্নুৎপাতের ফলে তৈরি হওয়া জমে যাওয়া পদার্থগুলো অগ্নুৎপাতের মুখে জমেছিল, সেইটা প্রবল বিস্ফোরণে যখন অগ্নুৎপাত পরবর্তীকালে হয় সেইগুলো ভেঙে চুরমার হয়ে চারপাশে ছড়িয়ে যায়, সেটাকে বলা হয় কি পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ। বোঝা গেছে? এই যে এখানে গোল গোল যেগুলো আঁকলাম সেগুলো কি পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ, ঠিক আছে। তারপরে যখন এটা সরে গেল, যখন এটা সরে গেল, এই যে অংশটা সরে গেল, তখন অগ্নুৎপাত ফ্রিলি বেরিয়ে এলো ভূপৃষ্ঠে, ঠিক আছে, অগ্নুৎপাত ফ্রিলি তখন ভূপৃষ্ঠে বেরিয়ে এলো। আর এই যে এই জিনিসগুলো এইগুলো ভূপৃষ্ঠের চারপাশে জমে পড়ে থাকলো। এইগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটাকে বলা হয় আগ্নেয় ধুলো, ব্যাস 2 মিমির কম। আগ্নেয় ভস্ম, গুঁড়ো পাথরের চূর্ণ, ব্যাস 2 মিলিমিটার থেকে 4 মিলিমিটার। সিন্ডার বলা হয় 4 মিলিমিটার থেকে 32 মিলিমিটার, অল্প ছিদ্রযুক্ত, অর্থাৎ যেগুলো বেরিয়ে গেল সেগুলো অল্প অল্প ছিদ্রযুক্ত থাকতে পারে, ঠিক আছে। এই যে এইগুলো, এটা একটা বেরিয়েছে, এর ভেতরে এরকম এরকম ছিদ্র ছিদ্র থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় কি সিন্ডার। এটা কত ব্যাস? এটা ব্যাস হলো 4 থেকে 32। সিকোয়েন্স অনুযায়ী মনে রাখো, প্রথমে আগ্নেয় ধুলো, তারপর আগ্নেয় ভস্ম, তারপর সিন্ডার, তারপর ল্যাপিল। ল্যাপিল কি হবে? ল্যাপিল হবে বলছে, ল্যাপিল হবে মটর দানার মতো, মনে রাখবে মটর দানার মতো ল্যাপিল। আর এটা কত হবে? 4 মিলিমিটার থেকে 64 মিলিমিটার, ঠিক আছে। ল্যাপিল কি হবে? মটর দানার মতো এইরকম একটা বেরিয়ে গেছে, এইটা মটর দানার মতো তৈরি হয়ে আছে, এরকম মটর দানার মতো এরকম দানার মতো হয়ে আছে, এটাকে বলা হয় ল্যাপিল। কালো কালো এইরকম মটর দানার মতো হয়ে আছে, এটাকে বলা হয় কি ল্যাপিল। সিন্ডার মানে ছোট ছোট ছিদ্র যুক্ত হবে, আর এটা মানে কি ল্যাপিল মানে কি মটর দানার মতো তৈরি হবে। স্কোরিয়া, স্কোরিয়াতে অসংখ্য ছিদ্র হবে, স্কোরিয়াতে হবে অসংখ্য ছিদ্র যুক্ত হবে। আর পিউমিস মানে কি? পিউমিস মানে ক্ষুদ্র গর্তযুক্ত সাদা বা ধূসর হবে। আর আগ্নেয় ব্লক, আগ্নেয় ব্লক সব থেকে বড় সর্ববৃহৎ পাইরোক্লাস্ট, ব্যাস 64 মিলিমিটার থেকে ওজন 100 টনের বেশি, 64 মিলিমিটারের বেশি আর ওজনও 100 টনের বেশি। তাহলে বোঝা গেল পাইরোক্লাস্ট মানে মনে রাখবে যে পুরনো ও কঠিন ম্যাগমা ভেঙে চুরমার হয়, বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাতে এটা হবে, ঠিক আছে। বেশ, এরপরে আমরা পড়ব আগ্নেয় উচ্ছ্বাসের কারণ, কেন অগ্নুৎপাত হয়। অগ্নুৎপাত হওয়ার প্রধান কারণ হিসাবে আমরা পড়ব পাতের সঞ্চালন। পাতের সঞ্চালন মানে কি? প্রথম পাতের সঞ্চালন হবে প্রতিসারি পাত সীমান্ত, এটাকে বলা হয় ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। এইখানে যে অগ্নুৎপাত হবে, এইখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ম্যাগমা ছড়াবে, বিস্তীর্ণ অঞ্চলে ম্যাগমা ছড়াবে, ঠিক আছে। এইখানে হবে বিদার অগ্নুৎপাত। বিদার মানে কি বোঝায়? ফিসার, ঠিক আছে, ফিসার ধরন অগ্নুৎপাত হবে, FISSURE, ফিসার ধরন অগ্নুৎপাত হবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে ম্যাগমা ছড়িয়ে যাবে। এর দ্বারা কি তৈরি হবে? লাভা মালভূমি তৈরি হবে, লাভা মালভূমি, লাভা সমভূমি, ঠিক আছে। একটা পাত যখন আরেকটা পাত থেকে দূরে সরে যায় তখন নিচের যে ফাটল তৈরি হলো, এই যে ফাটল তৈরি হলো এই জায়গাটা, এই যে ফাটল তৈরি হলো এই জায়গাটা বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে, এটাকে বলা হয় প্রতিসারি পাত সীমান্তে অগ্নুৎপাত। আর এটা কি? এটা হলো নিচে আছে আমাদের গুরুমণ্ডল, যেটাকে বলা হয় কি গুরুমণ্ডলে আছে অ্যাসথেনোস্ফিয়ার,
এই অ্যাস্টেনোস্ফিয়ার থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে। আমরা যদি বাস্তব উদাহরণ যদি দেখি, তাহলে এখানে কি মনে রাখবে যে এটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হবে, বিদার অগ্নুৎপাত হবে, লাভা মালভূমি তৈরি হবে, এর ফলে লাভা সমভূমি তৈরি হবে। এইটা কি ধরনের অগ্নুৎপাত ইংরেজিতে বলা হয় যদি, তাহলে হবে ফিসার। ভারতের কোন জায়গা তৈরি হয়েছে? ভারতের মনে রাখবে রিইউনিয়ন হটস্পট থেকে, রিইউনিয়ন হটস্পট আমরা পড়বো পরে। হটস্পট থেকে এই বিদার অগ্নুৎপাত হয়েছিল, এইখান থেকে আমাদের তৈরি হয়েছে ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে এই রিইউনিয়ন হটস্পট থেকে বিদার অগ্নুৎপাতের ফলে। সারা পৃথিবীর যদি বিদার অগ্নুৎপাত দেখো, তাহলে মনে রাখবে যে মধ্য আটলান্টিক শৈলশিরা, এই যে মধ্য আটলান্টিক শৈলশিরা দুটো পাত পাশাপাশি সরে যাচ্ছে, এইদিকে যাচ্ছে একটা, এইদিকে যাচ্ছে, তাই এই বরাবর ম্যাগমা বেরিয়ে এসে এখানে মধ্য আটলান্টিক শৈলশিরা তৈরি করেছে। ঠিক আছে, মধ্য আটলান্টিক শৈলশিরা মনে রাখবে বিদার অগ্নুৎপাতের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ মধ্য আটলান্টিক শৈলশিরা, যেটা কোথায় আছে? আটলান্টিক মহাসাগরে আছে। এটা কি? এই যে এটা হলো আটলান্টিক মহাসাগর, যেখানে সমুদ্রের তলদেশে এরকম একটা শৈলশিরা তৈরি হয়েছে। ঠিক আছে, শৈলশিরা তৈরি হয়েছে, এটা হলো বিদার অগ্নুৎপাতের একটা উদাহরণ। বোঝা গেছে? এরপরে আসি আমরা অভিসারী পাত সীমান্তে। অভিসারী পাত সীমান্তে কি হবে? বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত হবে। মনে রাখবে বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত হবে। এখানে কি হবে? বিস্ফোরণ হবে। এটা একটা কেন্দ্রীয় অগ্নুৎপাত, একটা জায়গা থেকে বেরোবে। ঠিক আছে, কেন্দ্রীয় অগ্নুৎপাত হবে। ভারতের কোথায় আছে? ভারতের ব্যারেন হবে একটা অগ্নুৎপাতের উদাহরণ, যেটা অভিসারী পাত সীমানায় অগ্নুৎপাত হচ্ছে ব্যারেন। আর এইখানে কি হবে? যে ভারী পাতটা অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করছে, অর্থাৎ এইটা ভারী, এই পাতটা ভারী, এটা অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করছে। অ্যাস্টেনোস্ফিয়ারে যখন প্রবেশ করবে, এই যে এই অংশটা, পাতের এই অংশটা কি হবে? পাতের এই অংশটা কি হবে? গলে যাবে। গলে যাওয়ার পরে এই ম্যাগমাগুলো বাইরে এরকম করে বেরিয়ে আসবে। গলিত অংশগুলোই বেরিয়ে আসবে ভূপৃষ্ঠের ফাটল বরাবর। এটা একটা কি? কেন্দ্রীয় অগ্নুৎপাত। এটা কি হবে? বিস্ফোরণ হবে। ঠিক আছে, কেন্দ্রীয় অগ্নুৎপাত, এটা একটা জায়গা দিয়ে বেরোচ্ছে, এখানে বিস্ফোরণ হবে। আর এখানে অবশ্যই কি তৈরি হবে? একটা আগ্নেয়গিরি তৈরি হবে। এখানে কি তৈরি হবে? একটা আগ্নেয়গিরি তৈরি হবে। আগ্নেয়গিরি তৈরি হবে। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে ত্রিকোণাকার শঙ্কুর মতো পাহাড়, এটা কি? একটা আগ্নেয়গিরি। ঠিক আছে, এটা আগ্নেয়গিরি। এখান থেকেই ম্যাগমা বেরোচ্ছে এরকম করে। বোঝা গেছে? অর্থাৎ এইখানে বিস্ফোরণ হবে, কেন্দ্রীয় অগ্নুৎপাত হবে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভারী পাতটা নিচে ঢুকছে, গলে যাচ্ছে, তাই এটাকে কি বলা হয়? ধ্বংসাত্মক পাত সীমানা বলা হয়। এটাকে বলা হয় কি? অভিসারী পাত সীমান্তকে বলা হয় ধ্বংসাত্মক পাত সীমানা, কারণ এখানে একটা পাত ম্যাগমায় গলে যাচ্ছে, আর একটা ওপরে এরকম অগ্নুৎপাত হচ্ছে। বোঝা গেছে? অর্থাৎ এই যে ভারী পাতটা ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, তাই এই পাত সীমানাকে কি বলা হবে? এই পাত সীমানাকে আমরা বলি ধ্বংসাত্মক পাত সীমানা। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, যেটা তোমাদের একটু আগে দেখালাম, যে এই যে এইখানে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এই যে এইখানে দেখো যে এই যে এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এটা পৃথিবীর সব থেকে বেশি ম্যাগমা বেরোয় এইখানে। এইটাই হলো অভিসারী পাত সীমানায় অগ্নুৎপাতের জ্বলন্ত বাস্তব উদাহরণ। ঠিক আছে, এটা হলো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। বোঝা গেছে? এইখানে নিরন্তর অগ্নুৎপাত হতেই চলেছে। বোঝা গেছে? এইখানে দুটো পদ্ধতিতে হয়। মহাসাগরীয় পাতের সংঘর্ষ যখন হয়, তখন যে পাতটা ভারী সেটা ভেতরে ঢুকে যায়, মহাসাগরের মধ্যে যেটা ভারী সেটা ভেতরে ঢুকে যায়, সেটা গলে এরকম অগ্নুৎপাত হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারত মহাসাগরীয় পাত প্রশান্ত মহাসাগরীয় পাতের সঙ্গে যখন সংঘর্ষ হচ্ছে, ঠিক আছে, ইন্দোনেশিয়ায় দ্বীপীয় বৃত্তচাপ বরাবর প্রবল অগ্নুৎপাত ঘটছে। তাহলে ইন্দোনেশিয়ায় দ্বীপীয় বৃত্তচাপ তৈরি করার ক্ষেত্রে কোন দুটো পাত দায়ী? একটা ভারত মহাসাগরীয় পাত আর একটা প্রশান্ত মহাসাগরীয় পাত দায়ী এক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেছে? আবার মহাদেশীয় বা মহাসাগরীয় পাতের মধ্যে যখন সংঘর্ষ লাগবে, কি বলছি? মহাদেশীয় আর মহাসাগরীয় পাতের মধ্যে যখন সংঘর্ষ হবে, সেখানে অগ্নুৎপাত হবে, কিন্তু সেখানে কোন পাতটা ভেতরে ঢুকবে? মহাসাগরীয় পাতটা ভেতরে ঢুকবে। বোঝা গেছে? অভিসারী পাত সীমানায় অগ্নুৎপাত হয়
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা জ্বলন্ত উদাহরণ, ঠিক আছে। বেশ, আর ইন্দোনেশিয়া দ্বীপীয় বৃত্তচাপ, ইন্দোনেশিয়া দ্বীপীয় বৃত্তচাপ কোনটা? আমরা বলতে পারি এই যে এইটা ইন্দোনেশিয়া দ্বীপীয় বৃত্তচাপ। এখানে কি আছে? ক্রাকাতুয়া আছে এটা, ঠিক আছে, এটা আছে ক্রাকাতুয়া। তারপরে এখানে সিনাবাং, ঠিক আছে। তারপরে এখানে আলাদা আলাদা নাম দিয়েছে, ধরে নাও এই যে এইটা হলো ইন্দোনেশিয়ার দ্বীপীয় বৃত্তচাপ। এই অংশটা হলো ইন্দোনেশিয়ার দ্বীপীয় বৃত্তচাপ, ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এইটাও একটা দ্বীপীয় বৃত্তচাপ ধরে নাও। তারপরে আর কি আছে দ্বীপীয় বৃত্তচাপ? তারপরে এইখানে একটা দ্বীপীয় বৃত্তচাপের মতো, বোঝা গেছে? বেশ, তাহলে ইন্দোনেশিয়া দ্বীপীয় বৃত্তচাপটা স্পেশালি মনে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা যাই যে প্লিউমের অবস্থান। প্লিউম বলতে বোঝায়, মনে রাখবে, হটস্পট। পৃথিবীর একদম কেন্দ্রমণ্ডল থেকে, ধরে নাও এটা পৃথিবীর একদম বহিঃকেন্দ্রমণ্ডল থেকে যে অগ্নুৎপাতগুলো হবে, বহিঃকেন্দ্রমণ্ডল এটা হলো কোর, ঠিক আছে, এটা হলো কোর মানে কেন্দ্রমণ্ডল। এইখান থেকে অগ্নুৎপাতগুলো যখন হবে তখন তাকে বলা হবে কি? এইখান থেকে অগ্নুৎপাতগুলো হয়, কেন হয়? তেজস্ক্রিয় পদার্থ আণবিক বিদারণের জন্য এই অগ্নুৎপাতটা হয়। এখানে কোনো পাত সীমান্ত থাকে না। এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি যে হাওয়াই যে দ্বীপপুঞ্জ, বর্তমানে যে এজ গিভেন ইন মিলিয়ন ইয়ার্স ম্যান্টেল প্লিউম, এই যে একদম কেন্দ্রমণ্ডল থেকে, একদম কেন্দ্রমণ্ডলের ওপর অংশ থেকে, আমি যেমন করে আঁকছি যে পৃথিবীর কোর থেকে, গুরুমণ্ডল থেকে নয়, একদম কেন্দ্রমণ্ডলের ওপরের অংশ, গুরুমণ্ডলের একবারে শেষ অংশ থেকে এরকম ম্যান্টেল প্লিউম ওপরে উঠছে, ঠিক আছে। আর পাতটা যেহেতু এইদিকে সরে যাচ্ছে, তাই এই যে প্রথমে এইটা তৈরি হয়েছিল, তারপরে এটা তৈরি হয়েছে, তারপরে এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে, আর বর্তমানে এটা তৈরি হচ্ছে। এটা কি একটা হটস্পট? এই হটস্পটটাই পৃথিবীতে পাত সঞ্চালন না হলেও অগ্নুৎপাতের জন্য দায়ী, ঠিক আছে। আর এটা পাত সংস্থান তত্ত্বের একটা দুর্বলতাও বলা যাবে, বোঝা গেছে? তাই এই হটস্পটগুলো কেন তৈরি হয়েছে? পৃথিবীতে প্রায় 21টার মতো হটস্পট আছে, মোটামুটি আইডেন্টিফাই করা গেছে। হটস্পট এটা কিন্তু ওয়াইফাইয়ের হটস্পট নয়, এটা হলো তেজস্ক্রিয় পদার্থ ভাঙন, অর্থাৎ ইউরেনিয়াম, থোরিয়াম, এই সমস্ত তেজস্ক্রিয় পদার্থের আণবিক বিদারণের জন্য এই হটস্পটগুলো তৈরি হয়েছে পৃথিবীতে, ঠিক আছে। তার জ্বলন্ত উদাহরণ তোমাদের দেখালাম। হাওয়াই দ্বীপপুঞ্জের যে অগ্নুৎপাত হয় সেইটা এই হটস্পটের উদাহরণ, ঠিক আছে। এই যে হাওয়াই দ্বীপপুঞ্জ লেখা আছে, এই যে হাওয়াই যে দ্বীপপুঞ্জ, এটা হলো অগ্নুৎপাত কি জন্য হচ্ছে? পাত সঞ্চালনের জন্য নয়, এটা হচ্ছে হটস্পটের জন্য। হটস্পট কেন তৈরি হয়েছে? পৃথিবীর একদম কেন্দ্রমণ্ডলের কাছাকাছি, গুরুমণ্ডলের শেষে তেজস্ক্রিয় পদার্থের আণবিক বিদারণের জন্য, বোঝা গেছে? পাতটা যত এদিক যাচ্ছে তত এইগুলো পুরনো হতে যাচ্ছে, এটা সবার পুরনো, এটা তারপরে, এটা তারপরে, এটা তারপরে, এটা বর্তমানে তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এটা কোথা থেকে হবে? একবারে কেন্দ্রমণ্ডলের উপর থেকে। পৃথিবীতে কতগুলো আছে? 21টি আছে। বেশ, এইখানে প্লিউমের অবস্থান। আমাদের হটস্পটের ফলে অগ্নুৎপাত হয়েছিল কোনটা? ডেকান ট্র্যাপ, মনে রাখবে, ডেকান ট্র্যাপ আমাদের হটস্পট অগ্নুৎপাতের ফলেই তৈরি হয়েছিল, ঠিক আছে। পৃথিবীতে প্রায় 21টি হটস্পট আছে। এই 21টি হটস্পট তপ্তবিন্দু। এইগুলো কেন তৈরি হয়েছে বললাম? এগুলো হাওয়াই, সেন্ট হেলেনা, ক্যানারি, টিবেস্টি, ক্যামেরুন, এইগুলো আছে। আমি তোমাদের দেখাচ্ছি ছবি, পৃথিবীর কোথায় কোথায় হটস্পট আছে। এই যে এইটা, যে পৃথিবীর এই যে হটস্পট এই জায়গাগুলোতে আছে। এই যে রিইউনিয়ন হটস্পট আছে, ভারতের এই যে ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে। ত্রিস্টান হটস্পটের জন্য তৈরি হচ্ছে আফ্রিকার এই অংশে, আমেরিকার এই অংশটা। গেলাপাগোস হটস্পটের জন্য এই অংশ তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে হাওয়াই তৈরি হয়েছে, বোঝা গেছে? তাহলে এই যে জিনিসগুলো, এইগুলো কি
এইগুলো কেন্দ্রমণ্ডল থেকে আউটার কোর, অর্থাৎ আউটার কোর থেকে এটা বেরিয়ে আসে ম্যাগমা। এটা একটা অগ্নুৎপাতের ধরন। এই যে ম্যাগমাগুলো যে বেরোচ্ছে এটাকে বলা হচ্ছে প্লিউম। এইটাকে বলা হয় কি প্লিউম। এই ম্যাগমা উপর দিকে উঠছে, এই ম্যাগমা ঊর্ধ্বগমন হচ্ছে, এটাকে বলা হয় প্লিউম। হটস্পটে ম্যাগমা যে ঊর্ধ্বমুখী হচ্ছে এটাকে বলা হয় কি প্লিউম। ম্যাগমার ঊর্ধ্বগমনকে বলা হয় প্লিউম। ঠিক আছে, ম্যাগমার ঊর্ধ্বগমনকে কি বলা হয় প্লিউম। এটা কোথা থেকে আসছে? একবারে আউটার কোর, একদম কেন্দ্রমণ্ডলের ওপরের অংশ থেকে বেরোচ্ছে। এটা কিন্তু পাঁচ সঞ্চালনের জন্য অগ্নুৎপাত নয়। আর এইটাই একটা পাঁচ সঞ্চালনের দুর্বলতা, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তবে আমাদের বোঝা গেল যে পৃথিবীতে অগ্নুৎপাত হওয়ার কারণগুলো কি কি। ঠিক আছে, অগ্নুৎপাত হওয়ার কারণগুলো কি কি বোঝা গেছে? বেশ, এবার আগ্নেয় উচ্ছ্বাসের প্রকারভেদ পড়ব আমরা। পৃথিবীতে যে আগ্নেয় উচ্ছ্বাস হয় তার প্রকারভেদগুলো আমরা এবার জানবো। বোঝা গেছে? এতখানি কোনো ডাউট নেই নিশ্চয়ই? বেশ, ডাউট থাকলে একবার ভিডিওটা আর একবার দেখে নিও। এরপরে পড়বো আগ্নেয় উচ্ছ্বাসের প্রকারভেদ। আগ্নেয় উচ্ছ্বাস বলতে বোঝায়, ইংরেজিতে বলা হয় ভলক্যানিসিটি। ভলক্যানোসিটি। ঠিক আছে, এটা হলো আগ্নেয় উচ্ছ্বাসের ইংরেজি। এর ভাগ কি? এর ভাগ প্রথমে আছে যে ম্যাগমা বা লাভার অবস্থান অনুসারে আর অগ্নুৎপাত প্রণালী অনুসারে। ম্যাগমা বা লাভার অবস্থান অনুসারে ভলক্যানোসিটি বা আগ্নেয় উচ্ছ্বাসের প্রকার হিসাবে বলা হয় নিঃসারী। যখন ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে তখন তাকে বলা হয় নিঃসারী। আর যখন ভূ অভ্যন্তরের ভেতরেই জমে যাবে সেটাকে বলা হয় উদ্ভেদী। ঠিক আছে, এটাকে বলা হয় উদ্ভেদী। অগ্নুৎপাত প্রণালী হিসাবে বলা হয় কেন্দ্রীয় অগ্নুৎপাত। যখন একটা ছিদ্র দিয়ে বেরোবে তখন তাকে বলা হয় কেন্দ্রীয় অগ্নুৎপাত। আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন অগ্নুৎপাত হবে তখন তাকে বলা হয় বিদার অগ্নুৎপাত। আমরা একটু আগেও আলোচনা করে এলাম। কেন্দ্রীয় অগ্নুৎপাতের ভাগ কি দিয়েছে? অবাধ বা হাওয়াই ধরন। হাওয়াই দ্বীপে যে অগ্নুৎপাত হয় সেটা কি হয়? সেটা অবাধ হয়, মানে কোনো সময় বন্ধ হয় না, একবারে কোনো সময় স্টপ হয় না। সেইটার ইংরেজি হলো এফিউসিভ। আর মিশ্র অগ্নুৎপাত বলতে বোঝায় যখন কোনো অগ্নুৎপাত বন্ধ হয় আবার থামে। ঠিক আছে, কোনো সময় বন্ধ হয় আবার থামে, অর্থাৎ একটা নির্দিষ্ট ইন্টারভেল অনুসারে হয়। ঠিক আছে, কখনো হয় বিস্ফোরণ, কখনো ধীরে ধীরে হয়, কখনো থামে, আবার কখনো একটা সময় কন্টিনিউ চলে। তাই এটাকে বলা হয় কি মিশ্র, অর্থাৎ মিক্সড। কখনো বিস্ফোরণ হয় আবার কখনো ধীরে ধীরেও হয়। ঠিক আছে, আর বিস্ফোরক অগ্নুৎপাত এটা সব থেকে বেশি বিস্ফোরণ হয়, বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত এটা, এগুলো এক্সপ্লয়সিভ। ইংরেজি নাম। পৃথিবীর সব থেকে এক্সপ্লয়সিভ অগ্নুৎপাত হলো পিলীয় ধরন। ঠিক আছে, এই পিলীয় ধরন অগ্নুৎপাত মনে রাখবে যে নুয়ে আর্দান্তি, আমরা পড়বো নুয়ে আর্দান্তি মন্ট পিলি মাঠ অগ্নুৎপাত এই ধরনের। আর ক্রাকাতোয়া ধরন, ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া ধরন। পরপর এক একটা করে আলোচনা করি। প্রথম আছে আমাদের নিঃসারী অগ্নুৎপাত। নিঃসারী হলো এক্সট্রুসিভ। কি বলছে? যখন ম্যাগমা বাইরে, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে তখন তাকে বলা হয় কি নিঃসারী অগ্নুৎপাত। এখানে কি তৈরি হবে? লাভা মালভূমি, ক্যালডেরা, আগ্নেয়গিরি গড়ে উঠবে। উদ্ভেদী ভূমিরূপ কি? ইন্ট্রুসিভ। যখন পৃথিবীর অভ্যন্তরেই ভূপৃষ্ঠের নিচেই জমে যাবে ফাটলের মধ্যে তখন সেটাকে বলা হয় কি উদ্ভেদী। যেমন এখানে আমি আঁকিয়েছি, এই যে এটা হলো ম্যাগমা চেম্বার। এই ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে জমে যাচ্ছে তখন সেটাকে বলা হবে কি, এটা কি ম্যাগমা চেম্বার। ঠিক আছে, ম্যাগমা চেম্বার থেকে এই রকম জমেছে, এটাকে বলা হয় ব্যাথোলিথ। আমরা ভালো করে পড়বো এরপরে। এটাকে বলা হয় লপোলিথ। ঠিক আছে, এটাকে বলা হয় ল্যাকোলিথ, গম্বুজের মতো। এটা হলো ডাইক, আর এটা হলো শিল। এইগুলো কি উদ্ভেদী ভূমিরূপ। ঠিক আছে, ভূত্বকের ফাটলের ভেতরেই জমে যাবে, ভূপৃষ্ঠের বাইরে বেরোবে না। আর যখন ভূপৃষ্ঠের বাইরে এরকম বেরিয়ে আসবে তখন তাকে কি বলবো? ভূপৃষ্ঠের বাইরে যখন এরকম বেরিয়ে আসবে তখন তাকে বলবো এক্সট্রুসিভ বা নিঃসারী।
এরপর আছে কেন্দ্রীয় অগ্নুৎপাত অনুসারে আছে অবাধ। অবাধ অগ্নুৎপাতের মধ্যে আছে কি, যে অবাধ অগ্নুৎপাত কখনো বন্ধ হয় না, কন্টিনিউ হতেই থাকে, তাই এটাকে বলা হয় কি অবাধ অগ্নুৎপাত। ঠিক আছে, অবাধ মনে থাকবে। এর মধ্যে কি কি আছে গুরুত্বপূর্ণ মনে রাখবে, এখানে ব্যাসল্ট জাতীয় অতি ক্ষারকীয় লাভা বের হবে। কি মনে রাখবে, ব্যাসল্ট জাতীয় অতি ক্ষারীয় লাভা, তরল লাভা বের হবে। এটা পিলির চুল অর্থাৎ বায়ুপ্রবাহ লম্বা সুতোর মতো আকাশে ভেসে বেড়ায়। ঠিক আছে, পিলির চুল ক্ষারীয় লাভা আমরা আগেও পড়েছি যে তরল হয়, তাই এখানে কি হবে, বায়ুর প্রবাহে লাভা লম্বা সুতোর মতো আকাশে ভেসে বেড়াবে। এখানে উদাহরণ হিসাবে অবাধ অগ্নুৎপাতের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলুই, আগ্নেয়গিরিতে এরকম দেখা যায়। এরপর আছে বিস্ফোরণ অগ্নুৎপাত। বিস্ফোরণ অগ্নুৎপাতে কি হবে, প্রচণ্ড বিস্ফোরণ করে ম্যাগমা সহ অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, ঠিক আছে, জ্বলন্ত আগ্নেয় পদার্থ বাইরে বেরিয়ে আসবে। এখানে কি হবে, অত্যন্ত সান্দ্র ম্যাগমা বেরোবে, সান্দ্র। ঠিক আছে, অত্যন্ত সান্দ্র ম্যাগমা বেরোবে। কি বললাম, অত্যন্ত সান্দ্র। সান্দ্র মানে ঘন। ঘন কেন হয়, কারণ সিলিকা বেশি থাকছে, আর সিলিকা বেশি থাকলে এটাকে কি বলবো, অম্ল। অম্ল লাভা বা আম্লিক লাভা। ঠিক আছে, একে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, একে বলা হয় কি নুয়ে আর্দান্তি। এখানে মনে রাখবে নুয়ে আর্দান্তি। ভয়াবহ বিধ্বংসী বিস্ফোরণ হয়, প্রজ্বলিত পাইরোক্লাস্ট বাষ্প, কালো গ্যাস দ্রুত গতিতে নির্গত হয়। নুয়ে আর্দান্তি একে বলা হয়। মনে রাখবে পৃথিবীর সব থেকে বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত যদি পরীক্ষায় আসে তাহলে হবে কি, তাহলে হবে পিলীয় ধরন। ঠিক আছে, এটা কোথায় আছে, লেসার অ্যান্টিলিসের মার্টিনিক দ্বীপের মন্ট পিলি আগ্নেয়গিরি এর উদাহরণ। ঠিক আছে, মনে থাকবে। বেশ, এটি 1902 সালে, আরেকটা কথা জেনে নাও, 1902 সালে সেন্ট পিয়ারি শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এই নুয়ে আর্দান্তি এই মার্টিনিক দ্বীপের যে আগ্নেয়গিরি আছে এর জন্য। বেশ, এরপরে আছে আমাদের কাকাতোয়া ধরন। কাকাতোয়া ধরন কোথায় আছে, ইন্দোনেশিয়াতে আছে। উত্তপ্ত রাঙা মেঘ তৈরি হয়, প্রবল বিস্ফোরণে জ্বালামুখ নিশ্চিহ্ন হয়ে ক্যালডেরা সৃষ্টি হয়। ক্যালডেরা মনে রাখবে এটা একটা আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির মুখের অংশটা এরকম সরা আকৃতি হলে তখন সেটাকে বলা হবে কি ক্যালডেরা। এরকম সরা আকৃতির হলে, সরা, ঠিক আছে, এই যে লাল কালারের এই অংশটা কি হয়েছে, একটা সরার আকৃতি তৈরি হয়েছে, এটাকে বলা হয় কি ক্যালডেরা। ঠিক আছে, এখানে যদি জল জমে তখন সেটাকে বলা হয় কি ক্যালডেরা হ্রদ, আমরা পড়বো একটু পরে আবার। এরপর আছে মিশ্র অগ্নুৎপাত, কখনো অবাধ আবার কখনো বিস্ফোরণ হয়, যেমন ইতালি, কামচাটকা, কিউরাল, জাপানে এই অগ্নুৎপাত হয়, মিশ্র অগ্নুৎপাত। ঠিক আছে, বোঝা গেছে। এটি এই মিশ্র অগ্নুৎপাত আবার 4 ধরনের। স্ট্রম্বোলি অগ্নুৎপাত আছে। স্ট্রম্বোলি অগ্নুৎপাত হলো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। একটা মিশ্র অগ্নুৎপাত ভূমধ্যসাগরের লিপারি দ্বীপে, ইতালির কাছেই লিপারি দ্বীপে এটা দেখা যায়। এটাকে কি বলা হয়, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। এতটা জোরে অগ্নুৎপাত হয়, 4-5টা আলোয় ভরে যায়। ঠিক আছে, সার্চ করে দেখে নেবে ইন্টারনেটে, সব ছবি দেখাতে গেলে সময় অনেক চলে যাবে। তাই তোমরা এই স্ট্রম্বোলি কেমন হয়, অগ্নুৎপাত কেমন হয়, ঠিক আছে, স্ট্রম্বোলি কেমন অগ্নুৎপাত হয় সেটা সার্চ করে গুগলে দেখে নেবে। এরপর আছে ভ্যালকান ধরন। ভালকান ধরন কি ভূমধ্যসাগরের লিপারি দ্বীপেই হয়। ভালকান আগ্নেয়গিরির নাম অনুসারে এর নাম হয়েছে ফুলকপির মতো ছড়িয়ে গাঢ় কালো মেঘ সৃষ্টি করে। মনে রাখবে ফুলকপির মতো গাঢ় কালো রং তৈরি করে। এগুলো সার্চ করে দেখে নেবে, সব ছবি দেখানো অসম্ভব। ঠিক আছে, এরপর আছে কি ভিসুভিয়াস। ভিসুভিয়াস সিসিলি দ্বীপে আছে। এটেনা, সিসিলি দ্বীপের এটেনা ও ইতালি নেপলেসের কাছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি আছে। এইগুলো মনে রাখবে যে কোথায় আছে, সবকটা ইটালিতে আছে কিন্তু মনে রাখবে। এই ভূমধ্যসাগর, স্ট্রম্বোলি, তারপর ভালকান ধরন, ঠিক আছে, ভিসুভিয়াস ইটালির কাছাকাছি সবকটা। ইটালি কোথায় আছে আমি দেখাই, ইটালি আছে এই যে এইখানে, এই যে এইখানে, এই যে এটা হলো ইটালি, এই যে এটা হলো ইটালি, এই যে এই অংশটা হলো ইটালি, ইটালি দেশ। এই যে এইটা, এই যে এটা হলো ইটালি দেশ। ঠিক আছে, এই যে এই অংশটা আঁকলাম, বেশি সরু হয়ে গেল, এই অংশটা হলো ইটালি দেশ। এইখানে আছে
এই যে স্ট্রম্বলি, ঠিক আছে, এই যে মাউন্ট ভিসুভিয়াস, বোঝা গিয়েছে? বেশ, এই যে পৃথিবীর কোথায় আছে একবার দেখে না, এটা আমাদের পিয়ারা ভারত, অর্থাৎ ভারত, আর এইখানে ইটালি দেশ আছে ইউরোপ মহাদেশে, ঠিক আছে। এরপরে আমরা কি পড়ব, এরপরে আছে প্লিনীয় ধরন। প্লিনীয় ধরন সম্পর্কে তোমরা মনে রাখবে আরেকটা মিশ্র অগ্নুৎপাত ৭৯ খ্রিস্টাব্দে রোমের হারকুলোনিয়াম ও পম্পাই শহর দুটো ধ্বংস হয়। এই প্লিনীয় ডায়েরিতে এটা লিপিবদ্ধ আছে, তাই এর নাম অনুসারে কি হয়েছে, প্লিনীয় ধরন। প্লিনির ডায়েরিতে এটা লেখা আছে যে পম্পাই শহর আর হারকুলোনিয়াম শহর দুটো ধ্বংস হয়ে যায়। বিশ্বের সর্বাধিক বিধ্বংসী ও বিস্ফোরণ সম্ভাবনাময় অগ্নুৎপাত, অর্থাৎ সম্ভাবনাময়, ভবিষ্যতে বিস্ফোরণ যুক্ত হতে পারে প্রচুর পরিমাণে, তাই বলা হচ্ছে সম্ভাবনাময় বিস্ফোরণ যুক্ত অগ্নুৎপাত এটা, ঠিক আছে। এরপর আছে বিদার অগ্নুৎপাত। বিদার অগ্নুৎপাত আমরা আগেও পড়ে এসেছি, তোমাদের বলেও দিয়েছি যে আইসল্যান্ড দ্বীপের সর্বাধিক দেখা যায়, এটা মনে রাখবে বিদার অগ্নুৎপাত আইসল্যান্ড, ভারতের ডেকান ট্র্যাপ, সাউথ আফ্রিকার ড্রাকেন্সবার্গ, ব্রাজিলের গায়ানা ও প্যারানা মালভূমি এমন অগ্নুৎপাতের উদাহরণ, ঠিক আছে। এই যে ভারতের ডেকান ট্র্যাপ কোথায় আছে আমি দেখাচ্ছি, এই যে দেখিয়েছি, এই যে এই অংশটা ভারতের ডেকান ট্র্যাপ, এই অংশ বরাবর যে আমাদের ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে, এটা কোন হটস্পটের জন্য তৈরি হয়েছে আর একবার বলে দিই, মনে রাখবে রিইউনিয়ন হটস্পটের জন্য। হটস্পট বলে দিলাম তোমাদের আবার, একটু আগে বলেছি। তাহলে বিদার অগ্নুৎপাত কোন পাঁচ সীমান্ত হবে, অপসারী পাঁচ সীমান্ত বা ডাইভার্জেন প্লেট বাউন্ডারিতে এই বিদার অগ্নুৎপাত হবে, বোঝা গেছে। এরপরে আমরা পড়ব আগ্নেয়গিরির বিভিন্ন অংশ। আগ্নেয়গিরির বিভিন্ন অংশ বলার আগে তোমাদের দুটো ইনফরমেশন দিয়ে নিই, খাতায় নোট ডাউন করে নাও। এই ইনফরমেশন দুটো হলো কি, পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম, আমি লিখছি, পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি হলো কি, ওজোস ডেল সালাডো, নোট ডাউন করে নাও এটা। আর ২ নম্বর আগ্নেয়গিরি যেটা মৃত, উচ্চতম মৃত আগ্নেয়গিরি, এখান থেকে আর অগ্নুৎপাত হবে না। আগ্নেয়গিরি মানে আগ্নেয় পর্বত, এটা কোথায় আছে, অ্যাকানগুয়া, অ্যাকানকাগুয়া, আজফলা কয়েকা দন্তন, অ্যাকানকাগুয়া হলো পৃথিবীর উচ্চতম মৃত আগ্নেয়গিরি, ঠিক আছে। ওজোস ডেল স্যালাডো আছে কোথায়, ওজোস ডেল স্যালাডো আছে আন্দিস পর্বতে, ঠিক আছে, আন্দিস পর্বতে, আর্জেন্টিনা অ্যান্ড চিলি দেশের সীমানায়, আর্জেন্টিনা এবং চিলি দেশের সীমানায় আছে। আর অ্যাকানগুয়া আছে আর্জেন্টিনাতে, ঠিক আছে। আর্জেন্টিনা কোথায় আছে আর আন্দিস পর্বত কোথায় আছে আমি দেখাচ্ছি। এই যে এইখানে, এই যে এই অংশটা, এই যে এই অংশটা হলো আন্দিজ পর্বত, ঠিক আছে। আন্দিজ পর্বত এইখানেই আছে আমাদের ওজোস ডেল স্যালাদো, ঠিক আছে। বিশেষ করে এই জায়গাতে থাকবে, এই ম্যাপে পয়েন্টিং করা নেই, এই জায়গাতে থাকবে, ঠিক আছে। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ওজোস ডেল স্যালাডো সক্রিয়, যেটা কোথায় আছে, আর্জেন্টিনা আর চিলির সীমানায় আছে। আর মৃত অ্যাকানকাগুয়া সেটা কোথায় আছে, আর্জেন্টিনাতে, বেশ, ওটা মৃত। বেশ, এবার আগ্নেয়গিরির বিভিন্ন অংশ। আগ্নেয়গিরির বিভিন্ন অংশ যেখান থেকে অগ্নুৎপাত হয়, এই যে এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় জ্বালামুখ, এই অংশটাকে বলা হয় জ্বালামুখ বা ক্রেটার। ক্রেটার দিয়ে কি বেরোয়, অগ্নুৎপাতের ফলে পদার্থগুলো বের হয়। আর যে পাইপ দিয়ে ম্যাগমা উপরে ওঠে, যে পাইপ দিয়ে ম্যাগমা উপরে ওঠে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় আগ্নেয় নল। সেটাকে কি বলা হবে, এই যে ২ নম্বর, এই যে এইটা
যে কালার করছি এই কালারটা, যে নীল কালার যেটা হচ্ছে এটা হলো আগ্নেয় নল। এখান দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, এটাকে বলা হচ্ছে কি আগ্নেয় নল। বোঝা গেছে? আর এই যে এইটা এইটা হলো একটা আলাদা অগ্নুৎপাত হওয়ার একটা মুখ, ঠিক আছে, আলাদা জ্বালামুখ, ঠিক আছে। এটা প্যারাসাইটিক ভলক্যানো বলা হয়, যে আরো ছোট ছোট ভলক্যানো তার চারপাশে তৈরি হয়েছে, বা যেটাকে বলা হয় কি গৌণ জ্বালামুখ। এটার নাম কি? এইগুলোর নাম হলো গৌণ জ্বালামুখ, ঠিক আছে, গৌণ জ্বালামুখ। বোঝা গেছে? আর যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, এই যে এই অংশটাকে বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ বা ম্যাগমা চেম্বার। ম্যাগমা প্রকোষ্ঠ বা ম্যাগমা চেম্বার। আর এইটা যেটা ম্যাগমা ওপরে উঠছে পাইপের মতো, সেটাকে বলা হয় আগ্নেয় নল বা ভলক্যানিক ভেন্ট। বোঝা গেছে বিষয়টা? বেশ, এরপরে আমরা কি পড়বো? এরপরে পড়বো আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। আগ্নেয়গিরির এটা কি পড়লাম? আগ্নেয়গিরির পড়ি নাই, আমরা পড়লাম আগ্নেয় উচ্ছ্বাসের প্রকারভেদ। এরপরে আমরা আগ্নেয় উচ্ছ্বাস মানে কি ভলক্যানোসিটি, যেখান থেকে ম্যাগমা বেরোচ্ছে, তাই এর নাম হলো আগ্নেয় উচ্ছ্বাস। আর ভলক্যানো বেরিয়ে ম্যাগমা বেরিয়ে যে পর্বত তৈরি হচ্ছে সেটাকে বলা হয় আগ্নেয়গিরি। তার শ্রেণীবিভাগ আমরা দেখব, ঠিক আছে। তার শ্রেণীবিভাগ খুব সামান্যভাবে মনে রাখলেই হবে বিষয়গুলো। আকৃতি ও গঠন বা বৈশিষ্ট্য অনুসারে আর সক্রিয়তা অনুসারে, এই সক্রিয়তা অনুসারে যে কটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট, এই কটা মনে রাখবে। আকৃতি ও গঠন অনুসারে কি আছে? প্রথমে দিয়েছে বিস্ফোরণ ও ছিদ্রযুক্ত, লাভা শঙ্কু, ভস্ম সিন্ডার শঙ্কু, বিমিশ্র বা স্তর। লাভা শঙ্কুর মধ্যে ক্ষারিকীয় লাভা আগ্নেয়গিরি আর আম্লিক লাভা আগ্নেয়গিরি। ক্ষারিকীয় লাভায় আগ্নেয়গিরিতে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, ক্ষারকীয় লাভায় যে আগ্নেয়গিরি সেটা অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে যাবে, তাই চ্যাপ্টা হবে। এটা কি হবে? চ্যাপ্টা। আর এটা হবে গম্বুজ টাইপের হবে এটা, ঠিক আছে, কারণ এটা আম্লিক লাভা কি ঘন, আম্লিক লাভা হলো ঘন, তাই বেশি দূর ছড়াতে পারে না, এটা কি তরল, তাই চ্যাপ্টা চারপাশে ছড়িয়ে গেছে। সক্রিয়তা অনুসারে আমরা পড়ব কি, খুব গুরুত্বপূর্ণ, সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত বা ডরম্যান্ট, যেটা অনেক দিন হয়নি কিন্তু ভবিষ্যতে হবে বিস্ফোরণ করে। আর আরেকটা কি মৃত, অনেক দিন হয়নি আর ভবিষ্যতে হবেও না, তাকে বলা হয় একবারে মৃত আগ্নেয়গিরি, ঠিক আছে। বেশ, এরপরে বিস্ফোরণ ছিদ্রযুক্ত আগ্নেয়গিরি কি হবে? যে একটি মাত্র জ্বালামুখ থেকে অনুচ্চ আগ্নেয়গিরি তৈরি হবে, অতটা উঁচু হবে না এখানে, ঠিক আছে, অতটা উঁচু হবে না, ছোট্ট হবে। ছোট্ট মানে কি বলতে চাইছি, যে অতটা উঁচু হবে না, ভূপৃষ্ঠ থেকে অল্প উঁচু হবে, ঠিক আছে, অল্প উঁচু হবে, তাকে বলা হয় কি এই যে বিস্ফোরণ ছিদ্রযুক্ত আগ্নেয়গিরি, অত বড় হবে না এটা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আইসল্যান্ডের ক্রাফেলা আর ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। এরপরে লাভা শঙ্কু আগ্নেয়গিরির মধ্যে আমরা বললাম কি ক্ষারকীয় লাভা। ক্ষারকীয় লাভা বললাম কি হাওয়াই দ্বীপের মৌনা লোয়া তরল লাভা থাকবে, চ্যাপ্টা ও ঢালের মতো দেখায়। অর্থাৎ এই যে ছবিটা আমি এঁকেছি দেখো, যে অনেকটা দূর বিস্তৃত হয়েছে, লাভা ছড়িয়ে অনেকটা দূর বিস্তৃত হয়ে গেছে, ঠিক আছে, অনেকটা দূর বিস্তৃত হয়ে গেছে, ছড়িয়ে গেছে ম্যাগমা বেরিয়ে, অনেকটা দূর এইভাবে ম্যাগমা চারপাশে ছড়িয়ে গেছে, ঠিক আছে, ভবিষ্যতে আরো বড় হবে, চারপাশে ছড়িয়ে যাবে এরকম। এটাকে বলা হয় কি ক্ষারকীয় লাভা যুক্ত আগ্নেয়গিরি, তাই এটা চ্যাপ্টা হবে। আর যদি আম্লিক লাভা হয় বেশি দূর ছড়াবে না, কারণ এই লাভা গুলো বেশি ঘন, বেশি দূর ছড়াবে না, এরকম গম্বুজ আকৃতির ভূমিভাগ তৈরি করবে, অর্থাৎ ভূগাঠনিক প্রক্রিয়া, অর্থাৎ ভূমিরূপ তৈরি করবে। আর এখানে বিস্ফোরণটা বেশি হবে, ক্ষারকীয় লাভায় বিস্ফোরণটা কম হবে, কারণ তরল সহজে জমাট বাঁধবে না, কিন্তু যখন ক্ষারকীয় লাভা থেকে আম্লিক লাভাতে আসবে তখন হয়ে যাবে গম্বুজ আকৃতির ভূমিরূপ, আর আঠালো লাভা বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। ফ্রান্সের পুই দা ডোম একটা আম্লিক লাভা শঙ্কু। বোঝা গেছে? এরপর আছে ভস্ম সিন্ডার শঙ্কু আগ্নেয়গিরি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্ট্রম্বোলি, ছাই ভস্ম সিন্ডার বলয় আকারে জমা হয় সুচ্চ এবং অবতল আকৃতির একটা আগ্নেয়গিরি তৈরি হবে, যেটা এঁকেছি দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে এটা কি হবে অবতল আকৃতির হবে, ঠিক আছে, আর সুউচ্চ হবে, বলয় আকার হবে, ঠিক আছে। উদাহরণ হিসাবে মনে রাখবে স্ট্রম্বোলি,
মনে রাখবে স্ট্রম্বলি, এটা বিশেষ করে মনে রাখবে স্ট্রম্বলি একটা ভস্ম ও সিন্ডার শঙ্কু আগ্নেয়গিরি। আম্লিক আগ্নেয়গিরির মধ্যে মনে রাখবে ফ্রান্সের পুই দা ডোম। আর ক্ষারকীয় লাভা বলতে মনে রাখবে যে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ ঢালের মতো দেখা যায়, সেটা হবে হাওয়াই দ্বীপপুঞ্জের। বেশ, এরপর আছে সক্রিয়তা অনুসারে। সক্রিয়তা অনুসারে মানে কি, যে আগ্নেয়গিরি আজকে হয়েছে কালকে হচ্ছে, মানে কন্টিনিউ হয়েই চলেছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কি সক্রিয়। সক্রিয়, ঠিক আছে, হচ্ছেই। পৃথিবীতে প্রায় 500টি সক্রিয় আগ্নেয়গিরি আছে, বেশিরভাগই মনে রাখবে প্রশান্ত মহাসাগরে আছে। প্রশান্ত মহাসাগরে ওই যে আগ্নেয় মেঘলা তোমাদের দেখালাম, যে এই যে আগ্নেয় মেঘলা, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলাতে সব থেকে বেশি অগ্নুৎপাত হচ্ছে। এই যে এইখানে, এই যে এই অংশটা হলো আমাদের প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা, যেখানে সব থেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে, ঠিক আছে। বেশ, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, এই যে সক্রিয় আগ্নেয়গিরি, এই যে এখানে লেখা আছে সক্রিয় আগ্নেয়গিরি, দেখো প্রশান্ত মহাসাগরে এই বরাবরই সব থেকে বেশি আছে, ঠিক আছে। বেশ, কারণ এখানে অভিসারী পাত সীমান্ত আছে। এখানে কেমন পাত সীমান্ত আছে? অভিসারী পাত সীমান্ত, যেটাকে বলা হয় কনভার্জেন্ট। একটা পাত আর একটা পাতের এরকম করে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তখন এইখানে গলে এই বরাবর ম্যাগমা বেরিয়ে আসছে। বোঝা গেছে? বেশ, এরপরে আমরা কি দেখব, যে সক্রিয়তা অনুসারে ভাগ আছে। প্রথমে দিচ্ছে অবিরাম। অবিরাম মানে কোনো রকম স্টপ নেই, কন্টিনিউ হচ্ছেই, স্টপ নেই, স্টপ নেই। তার মধ্যে কি আছে? ভিসুভিয়াস, ইতালি, ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে নামগুলো। ইতালির ভিসুভিয়াস একটা সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনলোয়া একটা সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি। এরাবাস সুমেরুতে আছে, মাসায়া আছে নিকারগুয়াতে, আর মাউন্ট পিলে আছে ফ্রান্সে। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে মার্টিনিক আইল্যান্ডে আছে এটা, ঠিক আছে, মার্টিনিক আইল্যান্ডে আছে। আর একটা আছে কটোপাক্সি আন্দিজ পর্বতে। আন্দিজ পর্বত তোমাদের দেখালাম, কোথায় আছে আন্দিজ পর্বত? আন্দিজ পর্বতের এই যে এটা, এই যে এটা হলো আন্দিজ পর্বত, এই যে এটা হলো আন্দিজ পর্বত, ঠিক আছে। আন্দিজ পর্বতের কটোপাক্সি একটা সক্রিয় আগ্নেয়গিরি। মৌনালোয়া, এরাবাস সুমেরু, মাসায়া নিকারগুয়া, মাউন্ট পিলি ফ্রেন্সে মানে ফরাসিতে, ফ্রান্সে আছে, মার্টিনিক আইল্যান্ডে আছে, ঠিক আছে, মার্টিনিক আইল্যান্ড। বোঝা গেছে? এরপর আছে কি সবিরাম। সবিরাম মানে কি, কিছুটা স্টপ হয়, মাঝে মাঝে স্টপ হয় আবার হয়। তার মধ্যে আছে কি, যে স্ট্রম্বলি ইতালিতে আছে, মাজমা আলাস্কাতে, ক্লাচেমভক্সি কামচাটকা, ব্যারেন ভারতের, গুরুত্বপূর্ণ মনে রাখবে ব্যারেন ভারতের একমাত্র সক্রিয় সবিরাম আগ্নেয়গিরি। ইটালির এটনা ভীষণ গুরুত্বপূর্ণ, আসামা জাপানে। এইখানে মনে রাখবে স্ট্রম্বলি কোথায় আছে, তারপরে এটনা কোথায় আছে, তারপরে ব্যারেন কোথায় আছে মনে রাখবে, আন্দিজ মাউন্টেনের কাছে আছে কটোপাক্সি, মাউন্ট পিলি আছে ফরাসিতে, ভিসুভিয়াস আছে ইতালিতে, মোনালোয়া আছে হাওয়াইতে। এই কটা মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেবে। এরপর আছে সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে কি আছে, যেগুলো আর ভবিষ্যতে হবে কিন্তু অনেকদিন বন্ধ আছে, ঠিক আছে, সুপ্ত। যেমন ফুজিয়ামা জাপানে, ঠিক আছে, জাপানের ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামা। তারপরে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, কিলিমাঞ্জারো আফ্রিকাতে আছে, পারকাট্টিন মেক্সিকোতে আছে, মাউন্ট রেইনার ইউএসএতে আছে, নারকন্ডাম আছে ভারতে, ভারতেরটা মনে রাখবে। তারপরে ক্রাকাতোয়া মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ, ফুজিয়ামা, কিলিমাঞ্জারো, মেক্সিকো, এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আর ওয়ার্ড হিসাবে মনে রাখবে মাউন্ট রেইনার, ঠিক আছে। এগুলো সুপ্ত বা ঘুমন্ত, হঠাৎ করে কোন দিন ফেটে যাবে। বোঝা গেছে? এরপরে মৃত বা নিষ্ক্রিয়, অনেক দিন হয়নি, বন্ধই হয়ে গেছে আর ভবিষ্যতে হবেও না। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে মায়ানমারের পোপো, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়ার মতো, মায়ানমারের পোপো। চিম্বারোজ ইকুয়েডরে আছে, ভেন্তুং চীনে আছে, জুইডল আছে নেদারল্যান্ডে, এডিনবার্গ ক্যাসল আছে স্কটল্যান্ডে, মাউন্ট 80 টাকা আছে জাপানে, আর অ্যাকানগুয়া আছে আর্জেন্টিনায়। গুরুত্বপূর্ণ, মনে রাখবে অ্যাকানগুয়া আমরা একটু আগেও পড়লাম, ঠিক আছে, অ্যাকানগুয়া। বেশ, অ্যাকানগুয়া কোথায় পড়লাম?
অ্যাকানগুয়া আমরা পড়লাম একটু আগেই। কোথায় পড়লাম? অ্যাকানগুয়া যেটা আমরা পড়লাম মৃত, এই যে এইখানে পৃথিবীর সব থেকে উচ্চতম মৃত আগ্নেয়গিরি, এই যে অ্যাকানগুয়া, এই যে পড়লাম অ্যাকানগুয়া পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি, আর্জেন্টিনাতে আছে। ঠিক আছে, মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। বেশ, এরপরে আমরা পড়ব আগ্নেয় উচ্ছ্বাসের ফলে সৃষ্ট ভূমিরূপ। আগ্নেয় উচ্ছ্বাসের ফলে সৃষ্ট ভূমিরূপ অনেক কটা আছে, আমি মুখে বলবো, শুনে নেবে। ঠিক আছে, আর কিছু ছোট ছোট করে লিখে রেখেছি, সেগুলো নোট করে নেবে। আগ্নেয় উচ্ছ্বাসের ফলে সৃষ্ট ভূমিরূপ নিঃসারী ভূমিরূপ, যেটা পৃথিবীর বাইরে বেরিয়ে আসে। অগ্নুৎপাতের ফলে যে আগ্নেয়গিরি থেকে ম্যাগমা বেরিয়ে আসে তাকে বলা হয় নিঃসারী ভূমিরূপ। আর উদ্বেদী ভূমিরূপ মানে পৃথিবীর অভ্যন্তরেই জমাট বেঁধে যায়, যেটা আমরা দেখব। এরপরে নিঃসারী অগ্নুৎপাতের মধ্যে আছে কেন্দ্রীয় অগ্নুৎপাত আর বিদার অগ্নুৎপাত। বিদার অগ্নুৎপাত আমরা জানলাম লাভা মালভূমি তৈরি হবে আর লাভা সমভূমি তৈরি হবে। ঠিক আছে, কেন্দ্রীয় অগ্নুৎপাতে উন্নত ভূমিরূপ মানে ভূপৃষ্ঠের ওপরে উঁচু হবে। ঠিক আছে, তার মধ্যে আছে লাভা ক্ষেত্র। লাভা ক্ষেত্র মানে চারপাশে তরল লাভা যদি বা ক্ষারীয় লাভা যদি চারপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তখন তাকে বলা হয় লাভা ক্ষেত্র। আগ্নেয় পর্বত মানে কি, লাভা জমতে জমতে যখন উঁচু পার্বত্য অঞ্চলের মতো হয়ে যাবে তখন তাকে বলা হয় আগ্নেয় পর্বত। আগ্নেয় দ্বীপ বলতে বোঝায় যে সমুদ্রের নিচে অগ্নুৎপাতের পরে যখন সেই ম্যাগমা জমতে জমতে লাভা জমতে জমতে যখন সমুদ্র তলদেশ, যেটা সমুদ্র তল আছে, সেইখান থেকে যখন উপরে উঠে যাবে, জলের উপরে উঠে যাবে, তখন তাকে বলা হয় আগ্নেয় দ্বীপ। লাহার মানে কি, লাহার বলতে বোঝায় যে আগ্নেয়গিরির ফলে যে ছাই ভস্ম বেরিয়ে আসে, সেই ছাই ভস্ম যখন বৃষ্টির জল বা কোনো জলের সঙ্গে মিশে যখন নিচের দিকে নেমে উঁচু ঢিবি তৈরি করবে তখন তাকে বলা হবে লাহার। মনে রাখবে, লাহার হলো আগ্নেয়গিরির ছাই বা অন্যান্য পদার্থ জলের সঙ্গে মিশে কর্দম প্রবাহ রূপে একবারে নিচে নেমে আসবে। এইরকম একটা আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরিতে যে ছাই ভস্ম আছে সেগুলো বৃষ্টির জল সঙ্গে মিশে একদম এই রকম করে নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নামতে নামতে এরকম উঁচু একটা ঢিবির মতো যদি তৈরি করে তখন তাকে বলা হবে কি, লাহার। ঠিক আছে, এই ছাই ভস্ম জলের সঙ্গে মিশে এরকম উঁচু ঢিবির মতো তৈরি করবে, তাকে বলা হবে কি, লাহার। ঠিক আছে, লাহার বলতে কি বোঝায়? এরপর আছে সামুদ্রিক শৈলশিরা। আমরা পড়লাম আটলান্টিক মহাসাগরে আটলান্টিক শৈলশিরা। গায়ট মানে কি, চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ। সমুদ্রের তলদেশে যখন ম্যাগমা জমতে জমতে চ্যাপ্টা আকৃতির মাথা চ্যাপ্টার মতো ভূমিরূপ তৈরি হবে তখন তাকে বলা হয় গায়ট। আমরা পড়বো গায়ট। প্লাগডোম, থলয়েড, হর্নিটো, টিউমুল আমরা পড়বো, একটু পরেই দেখাচ্ছি। এরপর আছে শিল, উদ্বেদী ভূমিরূপ। শিল যখন শিলাস্তরের স্তরায়ন বরাবর জমা হবে, শিট, ডাইক, ল্যাকোলিথ, বিসমালিথ, ফ্যাকোলিথ, ব্যাথোলিথ, স্টক, বস, কর্নোলিথ আমরা সবকটাই পড়বো এখনই। ঠিক আছে, তাহলে ভূমিরূপ কটা এইভাবে লিখে নিও খাতার মধ্যে, একটা একটা করে এক্সপ্লেন করছি আমি। উন্নত ভূমিরূপ, যেগুলো ভূপৃষ্ঠের ওপরে উঁচু হয়। লাভা ক্ষেত্র মানে কেন্দ্রীয় অগ্নুৎপাতে বিস্তীর্ণ অঞ্চলে লাভা আস্তরণে ঢাকা সমতল ভূভাগকে লাভা ক্ষেত্র বলে, অর্থাৎ বিস্তীর্ণ এলাকা জুড়ে কি হবে, লাভায় ঢেকে যাবে, সেটাকে বলা হয় কি, লাভা ক্ষেত্র। ঠিক আছে, এরপর আছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত বলতে বোঝায় লাভা জমতে জমতে পর্বত, শঙ্কু আকৃতির পর্বত তৈরি হয়। আমরা আগেও পড়ে এসেছি শঙ্কু আকৃতির পর্বত বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, বেশ, এরপর আছে আগ্নেয় দ্বীপ। এটা হলো আগ্নেয় পর্বত, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এঁকেছি আগ্নেয় পর্বত। ঠিক আছে, এই যে এই অংশটা, এটা হলো একটা আগ্নেয় পর্বত। ঠিক আছে, আগ্নেয় পর্বত, এখান থেকে ম্যাগমা বেরোয় কন্টিনিউ, আর এটা উঁচু ভূমিভাগ থেকে অনেকটা উঁচু হয়ে একটা পর্বত তৈরি করেছে। বেশ, এরপর আছে আগ্নেয় দ্বীপ। আগ্নেয় দ্বীপ কিভাবে তৈরি হবে? আগ্নেয় দ্বীপ ওই যে বললাম সমুদ্রের জলের নিচে এরকম অগ্নুৎপাত যদি হয়, এটাই আমি আগ্নেয় দ্বীপ করে দিচ্ছি। এটা হলো সমুদ্রের তলদেশ, সমুদ্রের তলদেশে এরকম অগ্নুৎপাত হচ্ছে। এবার এই দ্বীপটা যখন বাইরে বেরিয়ে আসবে, এরকম জমতে জমতে যখন বাইরে বেরিয়ে আসবে, সমুদ্রের জলের ওপরে যখন বেরিয়ে আসবে তখন সেটা কি হয়ে যাবে, একটা আগ্নেয়
দ্বীপ হয়ে যাবে, সমুদ্রের জলের তলদেশ থেকে বাইরে বেরিয়ে আসবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারতের ব্যারেন, উদাহরণ হিসাবে বলতে পারি সমুদ্রপৃষ্ঠ উন্মুক্ত হয়ে যাবে, সেটা বললাম ব্যারেন। শাখালিন রাশিয়াতে আছে, ফিলিপাইন্স আর হাওয়াই দ্বীপপুঞ্জ, এগুলো কি আগ্নেয়দ্বীপের উদাহরণ। হাওয়াই দ্বীপপুঞ্জ আমরা দেখালাম কোথায় আছে, হাওয়াই দ্বীপপুঞ্জ এই যে এখানে আছে, এই যে হাওয়াই দ্বীপপুঞ্জ এটা, ঠিক আছে, এই যে এখানে হাওয়াই দ্বীপপুঞ্জ আছে, এই যে এটা আগ্নেয় দ্বীপ, বোঝা গেছে। বেশ, তারপরে এখানে ইন্দোনেশিয়া একটা বৃত্তীয় দ্বীপমালা, ঠিক আছে, বৃত্তচাপীয় দ্বীপমালা অগ্নুৎপাতের ফলেই তৈরি হয়েছে। বেশ, আগ্নেয় দ্বীপ হয়ে গেল। এরপরে লাহার বললাম, দেখালাম তোমাদের লাহার, যে জ্বালামুখের ছাই ও জল মিশ্রিত হতে সৃষ্ট কর্দম প্রবাহ আগ্নেয়গিরির নিম্নদেশে ঢিবির মতো উঁচু নিচু ভূমি সৃষ্টি হয়। ভূবিজ্ঞানী কটন একে লাহার বলেছেন, ঠিক আছে। এটা আগ্নেয়গিরি, এইখানে যা জমেছিল সেইগুলো এই যে এই আগ্নেয়গিরির সাইডে জমতে জমতে এরকম উঁচু নিচু ঢিবি তৈরি করবে, এখান থেকে জল মিশে নিচে নামবে, দিয়ে এইগুলো তৈরি হবে, ঠিক আছে, এটাকে বলা হয় কি লাহার। তারপর আছে সামুদ্রিক শৈলশিরা। সামুদ্রিক শৈলশিরা তোমাদের দেখালাম যে আটলান্টিক মহাসাগরে সব থেকে পৃথিবীর সামুদ্রিক শৈলশিরা অবস্থান করছে, সব থেকে বড় বৃহৎ সেই সামুদ্রিক শৈলশিরা একটা ভূমিরূপ, ঠিক আছে, সেটা কি ধরনের ভূমিরূপ, উন্নত ভূমিরূপ, বোঝা গেছে। সামুদ্রিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরে, এইখানে সামুদ্রিক শৈলশিরা, এখানে মনে হচ্ছে তোমাদের যে কেন্দ্রীয় অগ্নুৎপাতে কেন দিয়েছি, বিদার অগ্নুৎপাতে বিদার ভূমিরূপও হবে এটা, ঠিক আছে, সামুদ্রিক শৈলশিরা বিদার ভূমিরূপও হবে, ঠিক আছে, মনে রাখবে বিদার ভূমিরূপও হবে। আর আটলান্টিক মহাসাগরে যে শৈলশিরা তৈরি হয়েছে সেটা বিদার অগ্নুৎপাতের ফলেই তৈরি হয়েছে, তাই এটা কেন্দ্রীয় অগ্নুৎপাতে ভেবে নিও না, আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, তাই এটা মনে রাখবে যে এটা বিদার অগ্নুৎপাতেই হয়েছে, বোঝা গেছে, সমুদ্রের তলদেশে সামুদ্রিক শৈলশিরা। বেশ, এরপরে যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা আমি বললাম। বেশ, এরপর আছে গায়ট। গায়ট কি হবে, এই যে এটা একটা ধরে নাও সমুদ্রের ভাগ, এটা সমুদ্র, এরকম একটা সমুদ্র, এই সমুদ্রের তলদেশে এরকম মাথা চ্যাপ্টা, সমুদ্রের তলদেশে এরকম মাথা চ্যাপ্টা ভূমিরূপকেই বলা হয় কি গায়ট। আমরা যখন সমুদ্র নিয়ে পড়া শুরু করব, সমুদ্র বায়ুমণ্ডল যখন পড়ব, তখন এই ভূমিরূপটা সম্পর্কে আরো পরিচয় তোমাদের সঙ্গে করাবো, ঠিক আছে। এটা হলো গায়ট। কি বলছে গায়ট, সমুদ্র তলদেশে মাথা চ্যাপ্টা সমতল শীর্ষদেশযুক্ত নিমজ্জিত আগ্নেয়গিরিকে কি বলা হয়, গায়ট, ঠিক আছে। এরপর আছে প্লাগডোম। জ্বালামুখের মধ্যে অতি সান্দ্র লাভা জমে স্বল্প উঁচু খাড়াই গম্বুজ আকৃতির স্তম্ভ গঠিত হয়, সেটাকে বলা হয় স্তম্ভ। প্লাগডোম কি হবে, অতটা উঁচু হবে না, আগ্নেয়গিরি যেটা আছে সেটা অতটা উঁচু হবে না, ছোট হবে, ঠিক আছে, পর্বতের ন্যায় অতটা উঁচু হবে না, বোঝা গেছে। এরপর আছে থলয়েড। থলয়েড কি, যে চওড়া ছাতার মতো শীর্ষদেশযুক্ত প্লাগডোমকে কি বলা হয়, চওড়া ছাতার মতো শীর্ষদেশযুক্ত প্লাগডোমকে বলা হয় থলয়েড, এটা ছাতার মতো দেখতে হবে, ঠিক আছে। আর হর্নিটো কি, তাহলে বোঝা গেল প্লাগডোম হলো ছোট, আগ্নেয়গিরির থেকে মানে আগ্নেয় পর্বত থেকে ছোট, আর সেটা যদি ছাতার মতো হয়, ঠিক আছে, সেটাকে বলা হবে কি থলয়েড। আর হর্নিটো কি হবে, শীতল লাভা সঞ্চয়ে ফলে সৃষ্ট খাড়া ঢাল বিশিষ্ট শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি, একবারে খাড়া ঢাল কিন্তু ছোট, দেখো এখানে খাড়া ঢালটা অনেকটা বেশি কিন্তু অনেকটা ছোট, ঠিক আছে, খাড়া ঢাল বিশিষ্ট শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি, শীতল লাভা সঞ্চয়ের ফলে ছোট খাড়া ঢাল বিশিষ্ট আগ্নেয়গিরিকে বলা হয় কি হর্নিটো। এটা উচ্চতা অনেক কম, মনে রাখবে উচ্চতা অনেক কম, ঠিক আছে, এর উচ্চতা অনেক কম, তাই এটা হর্নিটো বলা হলো, ঠিক আছে। তবে বুঝতে পারছো যে কোন কোন ভূমিরূপগুলো তৈরি হচ্ছে। বেশ, এরপরে আছে কি টিউমুলি। টিউমুলি কি হবে, টিউমুলি নিচের তরল লাভার ধাক্কায়, অর্থাৎ এখানে ছবি এঁকেছি তোমাদের জন্য একটা, যে আগে পড়িনি, নিচের তরল লাভার ধাক্কায় উপরের কঠিন লাভার চাদর গম্বুজের মতো ফুলে ওঠে, অবশেষে তা ফেটে গিয়ে
লাভার উৎক্ষেপণ হয় একে টিউমুলি বলা হয়। অর্থাৎ এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় লাভা যে বেরোচ্ছে তার আগে এরকম একটা গম্বুজ আকৃতির অংশ ছিল। আগেকার কঠিন লাভা জমে আছে, ঠিক আছে, কঠিন লাভা জমেছিল। এবার যখন ম্যাগমা বেরোতে চাইছে, ম্যাগমা এখানে বেরোতে চাইছে, তখন এটা আরো গম্বুজের মতো হয়ে গেল, তখন আরো এটা কি হয়ে গেল, এরকম গম্বুজের মতো হয়ে গেল, এরকম গম্বুজের মতো হয়ে যাচ্ছে, মানে ফুলছে এটা। একটা টাইম কি হবে, একটা টাইম এটা ভেঙে গিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে, ভেঙে গিয়ে ম্যাগমা এভাবে বাইরে বেরিয়ে আসবে। এটাকে বলা হয় কি, টিউমুলি। ঠিক আছে, বেশ। আগেকার যে কঠিন লাভা সেটা বাইরে চাদরে গম্বুজের মতো ফুলে যাবে, তারপরে অবশেষে ফেটে গিয়ে লাভার উৎক্ষেপণ হয়, এটাকেই বলা হয় কি, টিউমুলি। বোঝা গেছে? এরপরে আমরা পড়ব বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ। বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি আছে আমরা আগেও পড়লাম, যে লাভা মালভূমি, যে এই যে একটা লাভা মালভূমি তৈরি হয়েছে ম্যাগমা জমে, ঠিক আছে, ম্যাগমা জমে এরকম একটা লাভা মালভূমি তৈরি হয়েছে, মাথা চ্যাপ্টা টেবিলের মতো। মালভূমি কাকে বলে? মাথা চ্যাপ্টা টেবিলের মতো অংশকেই বলা হয় কি, মালভূমি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বিদার অগ্নুৎপাত মানে কি, বিস্তীর্ণ এলাকা জুড়ে ম্যাগমা বেরোবে। আমরা আগেও বললাম ডেকান ট্র্যাপ ভারত, গায়না ব্রাজিল, কলম্বিয়া, ড্রাকেন্সবার্গ সাউথ আফ্রিকা, সোমালিয়া ও কেনিয়া এবং পূর্ব আফ্রিকায়। আমরা আগেও পড়লাম লাভা সমভূমি হিসাবে আমরা বলতে পারি ভারতের মালব মালভূমি, মালব অঞ্চল, অর্থাৎ ভারতের মালব অঞ্চল লাভা সমভূমির উদাহরণ। এরপর আছে আমাদের পড়তে হবে উদ্ভেদী ভূমিরূপ। উদ্ভেদী ভূমিরূপ মানে বলতে বোঝায় যখন ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরোবে না, ভেতরেই জমে যাবে। ঠিক আছে, সাধারণ হিসাবে আমরা কি কি পড়ব, যে শিল, শিল, তারপরে ডাইক, তারপরে ল্যাকোলিথ, তারপরে বিসমালিথ, ঠিক আছে, তারপর আছে ফ্যাকোলিথ, তারপর আছে লোপোলিথ, তারপর আছে ব্যাথোলিথ, ঠিক আছে, তবেই শেষ হয়ে যাবে। বোঝা গেছে? আর দুটো আছে, একটা হলো স্টক বস আর কনোলিথ। দেখো এইখানে প্রথমে আমরা যদি ভূমিরূপ বলি, এই যে এটা একটা ভলক্যানো, এটা হলো পুরো ম্যাগমা চেম্বার, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা ম্যাগমা চেম্বার। এবার এই ম্যাগমা যখন উপর দিকে উঠছে তখন এই শিলাস্তরে এইরকম ভাবে কোনোভাবে জমে যায়, ভেতরে বাইরে আর বেরোয় না, শিলাস্তরে এটা জমে যায়, তখন এটা বাইরে আর বেরোয় না, ঠিক আছে, এরকম জমে গেল। তাহলে এই যে এইরকম শিলাস্তরের ভেতরে ঢুকে গেল, এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় শিল, এই অংশটাকে বলা হয় কি, শিল। শিল সংজ্ঞা হিসাবে কি দেখি আমরা, শিল কাকে বলে, যে শিলাস্তরের স্তরায়ন্তলে জমা হবে, শিলাস্তরের স্তরায়ন্তলে এটা কি হবে, জমা হবে ম্যাগমা, দিয়ে যে ভূমিরূপ তৈরি হবে। ঠিক আছে, অনুভূমিক ভাবে মনে রাখবে, অনুভূমিক বা হরাইজন্টালি, শিলাস্তরের হরাইজন্টালি এটা জমা হবে। ঠিক আছে, এই যে হরাইজন্টালি জমা হলো, এটা হরাইজন্টালি। বেশ, তাহলে শিল হয়ে গেল। এরপর আছে যদি ওপর দিকে উলম্বভাবে জমা হয়, এটা উলম্বভাবে জমা হয়েছে দেখতে পাচ্ছ, উলম্বভাবে, এটা উলম্বভাবে যদি জমা হয় এটাকে বলা হয় কি, ডাইক, DYKE, ডাইক। ঠিক আছে, ডাইকের সংজ্ঞাটা দেখো, যখন উলম্বভাবে জমা হবে, শিলাস্তরের গঠন তলের সঙ্গে যখন উলম্বভাবে বা হেলানোভাবে অবস্থান করে, শিলাস্তরের গঠন তলের সঙ্গে যখন উলম্বভাবে বা হেলানোভাবে অবস্থান করে, তখন তাকে কি বলা হয়, ডাইক। ঠিক আছে, এই যে উলম্বভাবে যখন অবস্থান করবে তখন তাকে কি বলা হবে, ডাইক। ঠিক আছে, ডাইক। বোঝা গেছে? এরপরে আমরা কি পড়বো, এরপরে পড়বো ল্যাকোলিথ। ল্যাকোলিথ কি বলছে, লেন্সের মতো অবস্থান করবে, দুটি পাললিক শিলাস্তরের মধ্যে লেন্সের মতো অবস্থান করবে। এখানে লেন্সের মতো কোনটা অবস্থান করছে দেখি, ল্যাকোলিথ। এই যে এই অংশটা, এই যে দেখতে পাচ্ছ এই অংশটা কিভাবে আছে, লেন্সের মতো আছে, উঁচু হয়ে আছে, অবস্থান করে আছে, গম্বুজের মতো বলা যেতে পারে, এটাকে বলা হয় কি, ল্যাকোলিথ। ঠিক আছে, ল্যাকোলিথের সংজ্ঞা হিসাবে আমরা যদি পড়ি, যে দুটি পাললিক শিলাস্তরের মধ্যে লেন্সের মতো যদি অবস্থান করে, আগ্নেয় উদ্ভিদ, এগুলো প্রত্যেকটা কি, আগ্নেয় উদ্ভিদ,
ঠিক আছে, লেন্সের মতো যদি জমা হয় আগ্নেয় উদ্ভিদ তাকে বলা হয় ল্যাকোলিথ। বোঝা গেছে? এরপর আছে বিসমালিথ। বিসমালিথ কি? এইখানে আমি দেখাচ্ছি যে ল্যাকোলিথে যদি আরো চাপ বাড়ে, ম্যাগমার চাপ যদি আরো বাড়ে, সাদা করে দিই তাহলে ভালো বোঝা যাবে। ম্যাগমার চাপ যদি আরো বাড়ে তখন এই ম্যাগমার অংশটা এইভাবে উপরে উঠে যাবে, ল্যাকোলিথের ওপরে এরকম উঠে যাবে। ঠিক আছে, তখন সেটাকে বলা হবে কি? বিসমালিথ। তখন তাকে কি বলা হবে? বিসমালিথ। ল্যাকোলিথের এই অংশটা যেটা ছিল সেইটা ভেদ করে উপরে উঠে গেল, এরকম লেন্সের মতো তো ছিল, উত্তল লেন্সের মতো, সেটা ভেদ করে কি হয়ে গেল? উপরে উঠে গেল, তখন তাকে কি বলা হবে? ল্যাকোলিথ। সরি, ল্যাকোলিথ নয়, বিসমালিথ। বলছে ল্যাকোলিথের ম্যাগমার যোগান অধিক হলে ল্যাকোলিথের শীর্ষদেশ স্তর ছিন্ন করে উপরে উঠে যায়। এই যে এখানে ছিন্ন করে উপরে উঠে গেল, দেখতে পেলে? এই যে ম্যাগমাগুলো ছিন্ন করে উপরে উঠে গেল, এটাকে বলা হবে কি? বিসমালিথ। বেশ। এরপর আছে ফ্যাকোলিথ। ফ্যাকোলিথ বলতে কি বোঝায় মনে রাখবে? ফ্যাকোলিথ হলো ভাঁজের ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের মধ্যে ছোট ছোট উত্তল ও অবতল লেন্সের মতো সঞ্চিত হয়, ভাঁজের ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গে। এই যে এখানে ভাঁজ দেখতে পাচ্ছ, ভাঁজ আমি দেখাচ্ছি, এই যে এটা একটা ভাঁজ, এটা হলো অবতল, অবতল আকৃতিতে জমা হলো, এটা উত্তল ভাবে জমা হলো, এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে, এই যে এখানে, এটাকে বলা হবে কি? ফ্যাকোলিথ। ফ্যাকোলিথ। ঠিক আছে, উত্তল এবং অবতল ভাঁজে এটা জমা হলো। এই যে এটা যদি এরকম করে আঁকি, এরকম ভাঁজের ভেতরে, ঠিক আছে, যদি মুছে দিই ভালো করে দেখো, এই যে অংশে তৈরি হয়েছে, এই যে অংশে ঢুকেছে ম্যাগমা। ঠিক আছে, এটাকে বলা হবে কি? এটা একটা ফ্যাকোলিথ আর এটা একটা ফ্যাকোলিথ। ঠিক আছে, ফ্যাকোলিথ বোঝা গেল। ফ্যাকোলিথে ফ দিয়ে মনে রাখবে ফোল্ড, ফ দিয়ে মনে রাখবে ফোল্ড, আর ফ দিয়ে মনে রাখবে কি? ফোল্ড। ফোল্ড মানে ভাঁজ, এই ভাঁজের ভেতরে জমা হবে। আর লোপোলিথ মানে কি? লোপোলিথ হলো অবতল সরা বা চামচ আকৃতির আগ্নেয় উদ্ভিদ তৈরি হবে। চামচ আকৃতি, এখানে চামচ আকৃতি দেখে কোনটা মনে হচ্ছে? এখানে মনে হচ্ছে কোনটা? চামচ আকৃতির। এখানে চামচ আকৃতি তেমন ছবি আঁকা নেই, আমি আঁকছি এখানে, দেখো যে এইখান থেকে ম্যাগমা যখন বাইরে বেরোবে তখন এই রকম উপরে উঠে এরকম চামচের আকৃতি তৈরি হবে। ঠিক আছে, এইরকম চামচের আকৃতি বা অবতল সরার মতো তৈরি হবে, স্পুন বা সরার মতো তখন তৈরি হবে। তখন তাকে বলা হবে কি? তখন তাকে বলা হবে লোপোলিথ। অবতল সরা বা চামচের মতো আগ্নেয় উদ্ভিদকে কি বলা হয়? এটা হবে লোপোলিথ। লোপোলিথ, লয়কার পয়কার লয়সিত, লোপোলিথ। ঠিক আছে, ভালো করে বোঝা যাচ্ছে না? আমি উপরে লিখছি, এটা হবে লোপোলিথ। লোপোলিথ বোঝা গেছে। এরপর আছে ব্যাথোলিথ। ব্যাথোলিথ কি হবে? ব্যাথোলিথ, এই যে ব্যাথোলিথটা কোনো কোনো সময় বিশাল আকৃতির বড় আগ্নেয় উদ্ভিদ তৈরি হবে, বিশাল আকৃতির বড় আগ্নেয় উদ্ভিদ। এই যে এই অংশটা, এই যে এই অংশটা টোটালটাই ধরে নাও ব্যাথোলিথ অংশ, এই অংশটা টোটালটাই ব্যাথোলিথের অংশ। ঠিক আছে, আমি একটা ছবি আঁকি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এটা হলো শিলাস্তর, ঠিক আছে, এটা একটা শিলাস্তর, এরকম আগ্নেয় উদ্ভিদ এইভাবে জমেছে। ঠিক আছে, এখানে এরকম আগ্নেয় উদ্ভিদ জমেছে। আগ্নেয় উদ্ভিদ জমেছে। এবার এইটাকে বলা হবে কি? ব্যাথোলিথ। আর এটা এক একটা শিলাস্তর, এইগুলো, এটা একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর, এই শিলাস্তরের নিচে জমেছে, এটা একটা ব্যাথোলিথ গম্বুজ আকৃতি জমা হয়েছে। ঠিক আছে, এটা ব্যাথোলিথ, ব্যাথোলিথ জমেছে। ঠিক আছে, বেশ, ব্যাথোলিথটা মুছে দিই, এটা হলো ব্যাথোলিথ। এবার কোনো কারণে যখন এই শিলাস্তরটা ওপরে
শিলাস্তরটা নগ্নীভবন হয়ে যাবে, মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এই অংশটা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে তখন ভূপৃষ্ঠের বাইরে এই অংশটা কি হবে, ভূপৃষ্ঠের বাইরে এই অংশটা বেরিয়ে আসবে। এই যে ভূপৃষ্ঠের বাইরেটা বেরিয়ে আসলো সেটাও একটা ব্যাথলিতের বলা যাবে, অর্থাৎ এটা কি হবে, ভবিষ্যতে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের অংশ। এখানে কি ছিল আগে, এরকম করে এক একটা শিলাস্তর ছিল, এটা একটা শিলাস্তর, এরকম করে একটা শিলাস্তর ছিল। কিন্তু বর্তমানে এটা কি হয়ে গেছে, বর্তমানে আর এটা নেই, ভূপৃষ্ঠের বাইরে এই যে ব্যাথলিতের অংশটা বাইরে বেরিয়ে এসছে। ঠিক আছে, বাইরে বেরিয়ে এসছে, এটাকে বলা হয় কি, ব্যাথলিত। তবে এইখানেও এটাও একটা ব্যাথলিত। ভবিষ্যতে ভবিষ্যতে যখন এই ওপরের অংশটা ক্ষয়ভূত হয়ে যাবে তখনও এই ব্যাথলিতটা বাইরে বেরিয়ে আসবে। তবে বোঝা গেল পৃথিবীর বিভিন্ন অংশে অগ্ন্যুৎপাত সম্পর্কে এবং তার বিভিন্ন ভূমিরূপ। প্যাসিফিক রিং অফ ফায়ার, এখানে দেখতে পাচ্ছ যে প্যাসিফিক রিং অফ ফায়ারে এইখানে ক্রাকাতোয়া, এখানে মাউন্ট মায়ন, তারপরে মাউন্ট গিরিবাল্ডি, তারপরে সেন্ট হেলেনা, এই যে এটা সেন্ট হেলেনা। ঠিক আছে, বেশ। তারপরে এখানে পৃথিবীর আগ্নেয়গিরি দেখো সব থেকে বেশি আছে, এই যে এই অংশতে, এই অংশতে সব থেকে বেশি আছে, অর্থাৎ এটা কি, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। এইখানে অভিসারী পাঁচ সীমান্ত আছে, তাই এখানে সব থেকে বেশি অগ্ন্যুৎপাত হচ্ছে। বোঝা গেছে, তাই পৃথিবীর সব থেকে বেশি অগ্ন্যুৎপাত এইখানেই হয়। বেশ, বোঝা গেছে। আর যে হলুদ কালারের যে বিষয়গুলো দেখছো এটা মুছে দিই, এই হলুদ কালারের যে জায়গাগুলো দেখছো সেটা হলো অগ্ন্যুৎপাত অঞ্চল, আর লাল কালারের যে অংশগুলো দেখছো সেটা হলো লাল, নীল আর সবুজ, এইগুলো হলো কি, এইগুলো হলো ভূমিকম্প অঞ্চল। ঠিক আছে, আর যেগুলো হলুদ দেখছো সেগুলো হলো অগ্ন্যুৎপাত অঞ্চল। বোঝা গেছে। ভারতের কোথায় আছে, ভারতের এই যে এখানে যে লাল ত্রিভুজ নিয়ে হলুদ ত্রিভুজ আছে, এটা হলো আন্দামান নিকোবরে। ঠিক আছে, বেশ। এই যে এইভাবে একটা প্লেট নিচের দিকে ঢুকে যায়, একটা প্লেট নিচের দিকে ঢুকে যায়, আর প্লেটের এই অংশটা গলে গিয়ে, এই অংশটা গলে গিয়ে ম্যাগমা হিসাবে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, ম্যাগমা হিসাবে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এই যে ম্যাগমা হিসাবে বাইরে বেরিয়ে আসলো। এই যে প্লেট একটা, এটা প্লেট, এটা কি অভিসারী পাত সীমান্ত, এটা হলো ইনার কোর, একবারে কেন্দ্রমণ্ডল, এটা হলো আউটার কোর। আর এইখানে এই যে ম্যান্টেলের যে তীরগুলো দেখতে পাচ্ছ, এই তীরগুলো, এটা হলো, আমরা জানি যে এটা হলো পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের ফলে ম্যাগমা কি হয়, উপর নিচে ওঠানামা করে, আর পাতগুলো এরকম করে সরে যায়। ঠিক আছে, আগে আমরা পাত সংস্থান তত্ত্বে পড়েছি। এরপরে দেখো পৃথিবীর প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয় কোন কোন অগ্ন্যুৎপাত হয়। একানগুয়া প্রশান্ত মহাসাগরের আগ্নেয়পাতের অঞ্চলে অবস্থিত। মনে রাখবে, পরীক্ষায় দিতে পারে যে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলায় কোন কোন আগ্নেয়গিরিগুলো পড়ে। একানগুয়া পড়ে, চিম্বারাজো পড়ে, কটোপাক্সি পড়ে, পোপো ক্যাটিপল, পোপো ক্যাটিপেটল পড়বে উত্তর আমেরিকার, জাপানের ফুজিয়ামা পড়বে, তারপরে এখানে ইন্দোনেশিয়ার এখানে মায়ন পড়বে, ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া পড়বে। ঠিক আছে, এইগুলো হবে কি, রুয়াপেহু, এগুলো সব প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলার আগ্নেয়গিরি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেশ। এরপরে এটা কি, পৃথিবীর পাঁচ সীমান্ত, তোমাদের আগের ক্লাসে আলোচনা করেছি। কারণ এই জায়গাটায় সব থেকে বেশি অগ্ন্যুৎপাত হচ্ছে, কারণ এই যে এই অংশটা প্রশান্ত মহাসাগরে আগ্নেয়পাত অভিসারী পাত সীমান্ত আছে, এই জায়গাগুলো দিয়ে অভিসারী পাত সীমান্ত আছে। ঠিক আছে, আগের দিন আলোচনা করেছি। এই যে দাঁতের মতো অংশগুলো, এই যে দাঁতের মতো অংশগুলো, আমি মুছে দিই আরেকবার, দাঁতের মতো অংশগুলো হলো অভিসারী পাত সীমান্ত। এই যে এখানে দাঁতের মতো অংশগুলো কি, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, তাই এই যে দাঁতের মতো অংশগুলোতে সব থেকে বেশি অগ্ন্যুৎপাত হয়। বোঝা গেছে,
বেশ, এখানে আর একটা দিয়েছি পৃথিবীর হটস্পট অঞ্চল, নিজেরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এইখানে হটস্পট হিসাবে আমরা বলতে পারি ভারতের এই যে এখান থেকে তৈরি হয়েছে রিইউনিয়ন হটস্পট। কোথায় গেল রিইউনিয়ন হটস্পট? এই যে এটা হলো রিইউনিয়ন হটস্পট। তারপরে আমস্টারডাম আইল্যান্ড এইখানে হটস্পট আছে, বউভেট আইল্যান্ড এইখানে আছে হটস্পট। এই হটস্পটের এই ছবিটা স্ক্রিনশট রেখে দাও, ঠিক আছে? বেশ, তবে আমাদের এটা একটা হটস্পটের যেখান থেকে অগ্নুৎপাত হয় সেটা দেখালাম ছবি আগেও। এরপর আছে অগ্নুৎপাতের ভালো দিক অর্থাৎ প্রভাব বা ফলাফল। অগ্নুৎপাতের প্রভাব বা ফলাফল যদি দেখো, এই যে হটস্পটের আরেকটা ম্যাপ আছে, এটাও স্ক্রিনশট মেরে রাখতে পারো, ঠিক আছে? পৃথিবীর কোথায় কোথায় হটস্পট আছে। বেশ, অগ্নুৎপাতের ভালো দিক বা খারাপ দিক। ভালো দিক যদি বলি, ভালো দিক বলো দেখি, ভালো দিক কি হবে? ভালো দিক হবে যে নতুন শিলা তৈরি হবে। নতুন আগ্নেয় শিলা তৈরি হলে, বেশি বড় হয়ে গেছে, আগ্নেয় শিলা তৈরি হলে, আমি মুখেই বলছি শোনো, আগ্নেয় শিলা যদি তৈরি হয় তবে সেটা কি হবে? ভবিষ্যতে একটা কৃষ্ণ মৃত্তিকা তৈরি হবে। তাই এই দিক থেকে অগ্নুৎপাতের ভালো দিক, কৃষ্ণ মৃত্তিকা তৈরি হবে, ঠিক আছে? নতুন ভূত্বক তৈরি হবে, কৃষ্ণ মৃত্তিকা তৈরি হবে, উর্বর কৃষ্ণ মৃত্তিকা, উর্বর কৃষ্ণ মৃত্তিকা তৈরি হবে। যেমন আমাদের ভারতের যেখানে তুলো চাষ ভালো হয়, কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে? তারপরে নতুন দ্বীপ তৈরি হবে, দ্বীপ, নতুন দ্বীপ, সমুদ্র তলদেশে নতুন দ্বীপ তৈরি হবে, ঠিক আছে? এইগুলো হলো ভালো দিক অগ্নুৎপাতের। বোঝা গেছে? ভালো দিক অগ্নুৎপাতের এইগুলো আমি নিচু ক্লাসের বই থেকেও দেখাচ্ছি। তারপরে গঠনমূলক খারাপ দিক কি হবে? খারাপ দিক, কোনো শহর ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক আছে? কোনো শহর ধ্বংস হয়ে যাবে। তারপর নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে, দূষণ হবে, প্রচুর পরিমাণে খারাপ গ্যাসগুলো বের হয়, তোমরা জানো। খারাপ দিক কি হবে? খারাপ দিক দূষণ, শহর ধ্বংস, দূষণ, শহর ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক আছে? দাবানল হতে পারে, দাবানল হলে প্রচুর জীবজন্তু মারা যাবে, জীবজন্তু মারা যাবে, প্লাস অরণ্য সম্পদ গাছ আছে সেগুলো নষ্ট হবে, ঠিক আছে? এই জিনিসগুলো হবে অগ্নুৎপাতের জন্য। জীবনহানি ও সম্পত্তি হানি হবে, ঠিক আছে? জীবনহানি, সম্পত্তি হানি। পিলি অগ্নুৎপাত হয়েছিল 1902 সালে, ঠিক আছে? প্রায় 4 লক্ষ প্রাণহানি হয়েছিল। পিলির অগ্নুৎপাত হয়েছিল, পিলি প্রায় 4 লক্ষ, 4 লক্ষ নয়, 40,000 মানুষ প্রাণ হারিয়েছিল, প্রাণহানি হয়েছিল। তাহলে অগ্নুৎপাতের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক নতুন ভূত্বক, নতুন দ্বীপ, এগুলো কি গঠনমূলক প্রভাব, ঠিক আছে? আগ্নেয় পর্বত, মালভূমি তৈরি হবে, সেগুলো হলো গঠনমূলক। হ্রদ তৈরি হবে, হ্রদ, হ্রদ তৈরি হবে কি করে? যে ওই, তাহলে এগুলো নতুন দ্বীপ, গঠনমূলক, নতুন দ্বীপ, হ্রদ, এগুলো নতুন জিনিস তৈরি হবে। ভূত্বক তৈরি হবে, নতুন ভূত্বক, এগুলো ভালো। উষ্ণ প্রস্রবণ গিজারও তৈরি হতে পারে, ঠিক আছে? উষ্ণ প্রস্রবণ গিজার তৈরি হলে কি হবে? সেখান থেকে হতে পারে আমাদের যে ভূতাপ, ভূতাপকে কাজে লাগিয়ে ভূতাপীয় শক্তি আমরা কাজে লাগাতে পারি, সুনামি হতে পারে, ঠিক আছে? তাই এই জিনিসগুলো ভালো দিক এবং খারাপ দিক। নিচু ক্লাসের বই আমি বললাম মুখে, নিচু ক্লাসের বই অর্থাৎ 8 ক্লাসের বইতে কি কি গঠনমূলক প্রভাব আছে দেখো, আমি দেখাচ্ছি। এই যে এখানে যে অগ্নুৎপাত এবং ভূমিকম্প দুটোই, দেখো এখানে কি বলছে, অগ্নুৎপাত এবং ভূমিকম্প দুটোই ভূ অভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ। এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু বড় ধরনের পরিবর্তন হতে পারে। জলবায়ু কি করে পরিবর্তন হবে? বিষাক্ত গ্যাসগুলো বেরোচ্ছে, তার জন্য পৃথিবীর উষ্ণতা পাল্টে যেতে পারে। আমাদের অতীতকালে হয়েছে এই অগ্নুৎপাতের ফলেই ধীরে ধীরে জলবায়ু পরিবর্তন হয়েছে পৃথিবীর,
সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয় ঘটতে পারে। আবার পৃথিবীর আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চলে অত্যন্ত জনবহুল, তাই মানুষও মারা যেতে পারে। আগ্নেয় ভস্ম লাভা থেকে উর্বর মাটি তৈরি হয়, যা কৃষিকাজে খুবই উপযুক্ত। যেমন ভারতের দাক্ষিণাত্যে মালভূমি উর্বর কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়েছে। আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ তৈরি হবে। গাইজার থেকে অনেক সময় মূল্যবান রত্ন খনিজ সম্পদ পাওয়া যায়, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই বিভিন্ন ধরনের খনিজ সম্পদ তৈরি হয়। যেমন দক্ষিণ আফ্রিকার কিম্বারলে হীরের খনি ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে দক্ষিণ আফ্রিকার কিম্বারলির হীরের খনি অঞ্চল। বোঝা গেছে? বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যাবে। বোঝা গিয়েছে? তাহলে এই জিনিসগুলো কি, এই কটা হলো অগ্নুৎপাতের প্রভাব। সম্পদহানি, জীবনহানি হবে, দাবানল হবে, আবার ভালো দিকও আছে, নতুন দ্বীপ নতুন আইল্যান্ড তৈরি হবে সমুদ্রের নিচে, এইগুলো। বোঝা গেছে? তবে আমাদের এই চ্যাপ্টারটা টোটাল হয়ে গেল, অর্থাৎ অগ্নুৎপাত এবং অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ, অগ্নুৎপাতের ধরন সব হয়ে গেল। এরপরে আমরা পড়ব কি, যে ভূকম্প এবং পৃথিবীতে যে পর্বতগুলো তৈরি হয়েছিল, পর্বত সৃষ্টির ব্যাখ্যাগুলো আমরা এরপরে ক্লাসে আলোচনা করব। আমি প্রায় ডেলি ক্লাস নেব, ঠিক আছে? প্রত্যেক দিনই ক্লাস নেব ধরে নাও। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ক্লাসগুলো পাওয়ার জন্য, ঠিক আছে? তাই তোমরা কমেন্ট বক্সে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। তোমরা যদি কোনো রকমভাবে কথা না বলো, কমেন্টে কিছু না জানাও, তাহলে আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে, আর আমি পরবর্তী ক্লাসগুলো নিতেও আগ্রহী হব না, ঠিক আছে? তাই তোমরা আমাকে জানিও কেমন লাগছে। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে, জয় হিন্দ। অনেকখানি হলো ক্লাস, 1 ঘন্টা প্রায় 40 মিনিট ধরে টানা তোমাদের ক্লাস নিলাম, ঠিক আছে? তাই আজকের জন্য এইটুকুই, তবে আসছি, ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত।